Assalamu alaikum, everyone. Welcome to our 14th lecture of Critical Theories and Literary Criticism. আমরা জন্য নেক্সট যে টেক্সট সেটা শুরু করে দিয়েছি। আমাদের নতুন টেক্সট স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড। গত ক্লাসে আমরা কিছু বেসিক আইডিয়া নিয়েছি স্টাডি অফ পোয়েট্রির। আজকে আমরা ডিটেইলসে যাচ্ছি। আশা করি আপনারা স্লাইডে দেখতে পাচ্ছেন। যদি কারো কোনো কারণে স্লাইড দেখতে সমস্যা হয় বা আমার কথা বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন। অন্যরা জয়েন করতে করতে আমি গত লেকচার 13 এ আমরা যে আলোচনাগুলো করেছিলাম সেগুলো আমরা একটু রিভিউ করছি। গত ক্লাসে আমরা যেটা বলেছিলাম প্রথমেই, আমাদের নতুন যে এসে আমরা পড়ছি, স্টাডি অফ পোয়েট্রি। A study of poetry, this is actually a critical essay. This is a critical essay, একটা রচনা, সমালোচনাধর্মী রচনা, critical essay by Matthew Arnold. In this essay, এই critical essayতে আর্নল্ড উনি কি করেছেন? আর্নল্ড উনি criticizes the art of poetry, কবিতার যে শিল্প, এটা নিয়ে উনি বিভিন্ন সমালোচনা করেছেন, আলোচনা করেছেন। as well as the art of criticism, শুধু কবিতার শিল্প নিয়েই উনি কথা বলেননি, একই সাথে সমালোচনার যে একটা শিল্প হতে পারে, সমালোচনাও যে একটা শিল্প হতে পারে সেই ব্যাপারে উনি কথা বলেছেন। Arnold believes that the art of poetry is capable of high destinies, যেটা আমরা গত ক্লাসে বলেছি যে এই যে কবিতার শিল্প, এর ভবিষ্যৎ উজ্জ্বল। কবিতার আকর্ষণ, কবিতার আবেদন সবসময় মানুষের মধ্যে থাকবে। It is the art in which the idea itself is the fact. এখানে এই কবিতার শিল্পে আইডিয়া, ধারণা, কনসেপ্ট খুবই গুরুত্বপূর্ণ। He says that we should understand the worth of poetry. আমাদের এই যে কবিতার যে অভাবনীয়, অসাধারণ মূল্য, অমূল্য কবিতার যে মূল্য, আমাদের এটা বুঝতে হবে, আমাদের বোধের মধ্যে আনতে হবে। as it is poetry that shows us a mirror of life. কবিতা যেহেতু আমাদের জীবনের প্রতিচ্ছবি, poetry, it shows us a mirror of life. এরপরে আর্নল্ড বিজ্ঞান সম্পর্কে তার মতামত দিয়েছেন। আর্নল্ড বলেছেন, ম্যাথু আর্নল্ড তার মতে বিজ্ঞান ইজ ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। বিজ্ঞান কবিতা ছাড়া অসম্পূর্ণ। সায়েন্স ইজ ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি। বিজ্ঞান যতই সফিস্টিকেটেড হোক না কেন, বিজ্ঞানের আবিষ্কার যতই যুগান্তকারী হোক না কেন, উইদাউট পোয়েট্রি, কবিতার স্পর্শ ছাড়া বিজ্ঞানও অসম্পূর্ণ। এরপর আর্নল্ড বলেছেন ধর্ম এবং দর্শন সম্পর্কে। ধর্ম এবং দর্শন সম্পর্কে আর্নল্ড বলেছেন যে রিলিজিয়ন অ্যান্ড ফিলসফি উইল গিভ ওয়ে টু পোয়েট্রি। ধর্ম এবং দর্শন একসময় জায়গা ছেড়ে দেবে কবিতার জন্য। পারে ধর্ম এবং দর্শনের যে গুরুত্ব, তার থেকে কবিতার গুরুত্ব কোনো অংশে কম নয়। Arnold terms poetry as a criticism of life. আর্নল্ড বলেছেন কবিতা হচ্ছে আমাদের জীবনের সমালোচনা, thereby refuting the accusation of Plato. প্লেটোর কিছু অ্যাকিউজেশন ছিল, কবিতার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেগুলোকে তিনি খণ্ডন করে, বাতিল করে বলছেন যে as time goes on, man will continue to find comfort and solace in poetry. যত দিন যাবে মানুষ তত কবিতার মধ্যে তার
আশ্রয়, শান্তি খুঁজে পাবে। যতদিন যাবে কবিতার আকর্ষণ, আবেদন ততই বৃদ্ধি পাবে, কবিতার আকর্ষণ কখনো কমবে না। এরপর আমরা কবিতার মূল্যায়নে ৩ ধরনের মূল্যায়নের কথা আলোচনা করেছিলাম, যে কবিতাকে আমরা ৩ ভাবে মূল্যায়ন করতে পারি। আর্নল্ড says that, আর্নল্ড বলছেন, when one reads poetry, যখন কেউ কাব্য পাঠ করে, যখন কেউ কবিতা পড়ে, he tends to estimate whether it is of the best form or not. যখনই কেউ কোনো কবিতা পড়ে তখন সে স্বাভাবিকভাবেই স্বাভাবিকভাবেই সে কবিতাকে সে জাজ করে, বিচার করে, কবিতার মূল্যায়ন করে, এস্টিমেট করে, মূল্যায়ন করে, whether it is of the best form or not. এটা কি বেস্ট ফর্ম কিনা। কবিতা, যে কবিতা আলোচনা বিষয়বস্তু, কবিতা পড়তে পড়তে আমাদের সবার মধ্যে একটা স্বাভাবিক প্রাকৃতিক একটা মানে টেন্ডেন্সি চলে আসে, আমরা কবিতা পড়ি, সেটা জাজ করি এটা কেমন কবিতা, কবিতাকে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে সেটাকে আমরা বিচার করি, জাজ করি। আমরা যখনই কবিতাকে জাজ করি, আমাদের জাজমেন্ট, আমাদের বিচার, মূল্যায়ন ৩ ভাবে হয়। ইট হ্যাপেন্স ইন 3 ওয়েজ। ৩ ভাবে আমরা মূল্যায়ন করি। ইট হ্যাপেন্স ইন 3 ওয়েজ। 3 ওয়ে, ৩ ভাবে। কি কি? দ্য রিয়েল এস্টিমেট, একটা হচ্ছে সার্বিক প্রকৃত মূল্যায়ন, তারপর হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন, এবং পার্সোনাল এস্টিমেট, ব্যক্তিগত মূল্যায়ন। এটা আমরা গত লেকচারে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আমি শুধুমাত্র এগুলো একটু রিভিউ করে দিচ্ছি সহজ করে। রিয়েল এস্টিমেট বলতে আমরা কি বুঝেছিলাম? রিয়েল এস্টিমেট, প্রকৃত মূল্যায়ন, যেটা প্রকৃত মূল্যায়ন, ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান আনবায়াসড ভিউ পয়েন্ট। আনবায়াসড, নিরপেক্ষ, একদম নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে, আনবায়াসড ভিউ পয়েন্ট that takes into account both the historical context and creative faculty. কবিতাকে একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করবে, একদম আনবায়াসড হবে, মূল্যায়নটা একদম আনবায়াসড হবে, একদম ফেয়ার, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে। এবং এই মূল্যায়নে সব সময় ইতিহাসকে গুরুত্ব দিতে হবে, যে এই কবিতা, যে কবিতাকে আমরা মূল্যায়ন করছি তার ঐতিহাসিক মূল্য কতখানি, হিস্টোরিক ভ্যালু, ঐতিহাসিক মূল্য কতখানি, সেটা আমরা অবশ্যই বিচার করব। তার সাথে আমরা, যিনি কবি, যিনি সাহিত্যিক, তার সৃষ্টিশীলতা, সৃজনশীলতা, সেটাকে আমরা খেয়াল রাখবো। উনি কতখানি ক্রিয়েটিভ, উনি কি পূর্ববর্তী কবিদেরকে অনুকরণ করেছেন, এর আগের বিখ্যাত কবিতাগুলো, সেরা কবিতাগুলোর স্টাইল কি উনি অনুকরণ করেছেন, নাকি উনি নিজস্বভাবে কিছু সৃষ্টি করেছেন, তার কি অরিজিনাল কোনো ক্রিয়েশন আছে কিনা, নিজস্ব কোনো সৃষ্টি আছে কিনা, আমরা এই দুটো বিষয় মূল্যায়ন করব, ঐতিহাসিক মূল্য এবং কবির সৃজনশীলতা, হিস্টোরিক কনটেক্সট অ্যান্ড দ্য ক্রিয়েটিভিটি অফ পোয়েট। এবং এই যখন আমরা ঐতিহাসিক মূল্য নির্ধারণ করব নাম্বার 1, এবং নাম্বার 2 যখন আমরা সৃজনশীলতা, সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি মূল্যায়ন করব, তখন কিন্তু আমাদেরকে আনবায়াসড হতে হবে, আমাদেরকে একদম নিরপেক্ষ, নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আমাদেরকে বিচার করতে হবে। বাট the real estimate is often surpassed by historic and personal estimate. ভাবে বায়াসড হয়ে যায়। রিয়েল এস্টিমেট, প্রকৃত মূল্যায়ন, নিরপেক্ষ, প্রকৃত, আনবায়াসড হয়ে মূল্যায়ন করা, এটা সত্যি খুব দুরূহ। দেখা যায় রিয়েল এস্টিমেটকে ছাপিয়ে যায় অনেক সময় হিস্টোরিক, ঐতিহাসিক মূল্যায়নটা খুব বেশি গুরুত্ব পায়, হিস্টোরিক এস্টিমেট। এবং একই সাথে ব্যক্তিগত মূল্যায়ন, ব্যক্তিগত পছন্দ অপছন্দ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। দেখা যায় একজন সমালোচকের কাছে হয়তো কবিতাটা খুব পছন্দ হয়েছে সব দিক থেকে, আবার আরেকজনের কাছে সেটা হয়তো অতটা পছন্দ হয়নি। একজন হয়তো বাতিল করে দিচ্ছে যেটা কোনো কবিতাই হয়নি, আরেকজন বলছে এটা সেরা কবিতা হওয়ার দাবি রাখে। তার মানে দে আর ফোকাসড অন পার্সোনাল এস্টিমেট, তারা ব্যক্তিগত মূল্যায়নে কিন্তু ব্যতিব্যস্ত। ঐতিহাসিক মূল্যায়ন বিষয়ে আমরা যখন আলোচনা করেছিলাম, দ্য হিস্টোরিক এস্টিমেট
The historic estimate places the historical context above the value of art itself. যখনই আমরা ঐতিহাসিকভাবে মূল্যায়নে ব্যস্ত থাকি, যখন ইতিহাস নির্ভর মূল্যায়ন আমরা করি, তখন কিন্তু শিল্পে ইতিহাসের বিষয়বস্তু আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়। ভালো করে খেয়াল করেন। আমার কথা বোঝা যাচ্ছে? প্লিজ রেসপন্ড। জি স্যার। আমরা যখন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থেকে কবিতাকে জাজ করছি, মূল্যায়ন করছি, ইতিহাস আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তখন কিন্তু শিল্পের মূল্যের চাইতে ইতিহাসের মূল্যের বেশি গুরুত্ব। ওয়ালাইকুম। শিল্পের ভ্যালুর চাইতে, দ্য ভ্যালু অফ আর্টের চাইতে হিস্টোরিক্যাল কনটেক্সট বেশি গুরুত্বপূর্ণ যখন আমরা স্যার ঐতিহাসিক এখানে একটু মূল্যায়নে কথা ছিল। গুরুত্ব দিই। হ্যাঁ বলো। স্যার আপনি যে বললেন যে ধর্মীয় দৃষ্টিকোণ আর মানে রিলিজিয়াস ভিউ হচ্ছে আর পোয়েট্রি একটা সামঞ্জস্য করলেন, সেটা বুঝতে পারিনি। শুরুতে বলছিলেন আচ্ছা, যে শুরুতে যেটা মানে বলেছিলাম, আচ্ছা বলছি ধর্ম এবং দর্শন, ধর্মীয় যে কথাবার্তাগুলো, দর্শনের বিষয়বস্তু, ধর্মের বিষয়বস্তু, দেখবেন প্রতিটা ধর্মের যে ধর্মীয় বাণীগুলা, এগুলো সবই হচ্ছে পোয়েটিক, কাব্যিক। আপনি যদি মানুষকে কবিতার মাধ্যমে বলতে পারেন, মানুষ কিন্তু ভালোভাবে অ্যাকসেপ্ট করবে। দেখবেন বাইবেল, তাওরাত, ইনজিল, আমাদের কোরআন মাজিদ, এগুলো কিন্তু বলা হয় দ্য বেস্ট স্পেসিমেন্ট অফ পোয়েট্রি, এগুলো হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। আপনার ধর্মের মধ্যে যদি কবিতার স্থান না থাকে, মানুষ কিন্তু ওই ধর্মে আকৃষ্ট হবে না। ঠিক কিনা বলেন? জি ধর্ম, আপনার ধর্মের যে বাণী, টেক্সট, সেটাতে পোয়েটিক ভ্যালু থাকতে হবে, নাহলে মানুষ কিন্তু আকৃষ্ট হবে না। আবার ধরেন ফিলসফি, আপনার ফিলসফি যতই বোরিং, যতই মানে খুবই ডাল হোক না কেন, আপনি যদি পোয়েট্রি আনতে পারেন, ইফ দ্যাট ইজ এ টাচ অফ পোয়েট্রি, তাহলে কিন্তু মানুষ আগ্রহী হবে। এই জন্য বলছে যে পোয়েট্রি ছাড়া, কিন্তু কবিতা স্যার ছাড়া এখানেই স্যার ধর্ম আমার এবং দর্শন এখানেই নিষ্প্রাণ হয়ে যায়। এখানেই স্যার আমার কনফিউজটা সেটা হচ্ছে আম, দর্শন শাস্ত্র বা ধর্মীয় শাস্ত্র যখন আমরা নিজস্বভাবে প্রকাশ করব, তখন তো স্যার আমরা এটাকে যখন আমাদের সচরাচর তো প্রকাশভঙ্গিটা রচনা শৈলীর মতোই হয়, কিন্তু সেটা তো কাব্যিক দৃষ্টিভঙ্গিতে আসে না, সেটা ব্যাখ্যার মতো প্যারাগ্রাফ আকারে আহা, চলে আসে। আপনি এই যে ধর্মীয় মতবাদ, দার্শনিক মতবাদ, এটা কি শুধু আপনি নিজের নিজের মধ্যে রাখবেন নাকি মানুষের কাছে ছড়িয়ে দিবেন? আগে বলেন। অবশ্যই ছড়াবো। তাহলে আপনি মানুষকে যদি বুঝাতে চান, তাহলে কাব্যিক ভাবে বুঝাতে হবে, নাহলে মানুষ কিন্তু আনন্দ নিয়ে, আগ্রহ নিয়ে আপনার কাছে এসে বুঝবে না। দেখা যায় আপনি হ্যাঁ সেটা ঠিক, আপনার মতো কিন্তু বলে কাব্যিক যাচ্ছেন, ভাবে মানুষ কিন্তু বলতে দাম গেলে তো দিচ্ছে না। হ্যাঁ, কাব্যিক এটা ভাবে মাথায় রাখতে বললে হবে। তো স্যার মানুষ মানে হাসি ঠাট্টা করে, তামাশা না করে না যে না বেটা না না কাব্যিক না, ভাবে এই যে রিপ্রেজেন্ট করছে। এখন যে কথাটা বললেন, এই কথাটা মাথায় রাখেন। এই যে হাসি ঠাট্টা বললেন না, এই কথাটা মাথায় রাখেন। এটা আজকে বিষয়বস্তু, আজকে কিন্তু আমাদের, থ্যাংক ইউ জুনায়েদ, আজকের টপিকের একটা বিষয় হচ্ছে এই যে আপনি কথাটা বললেন, এই কথাটাকে আমরা ভুল প্রমাণ করব। আচ্ছা যাই হোক, আমরা এটা নিয়ে আলোচনা করব, আরো আলোচনা হবে, টেনশনের কোনো কারণ নাই। এখন আমরা যেটা বলছিলাম যে ঐতিহাসিক মূল্যায়ন, যখন আমরা ইতিহাসকে গুরুত্ব দেব, তখন কিন্তু শিল্পের মানের চাইতে ইতিহাসের যে পটভূমি, ইতিহাসের যে ব্যাকগ্রাউন্ড, পটভূমি, সেটা কিন্তু গুরুত্ব পাবে। মানে ইতিহাসে আমরা বেশি যখন দেই, ওটা হচ্ছে ঐতিহাসিক মূল্যায়ন। ব্যক্তিগত মূল্যায়নের ক্ষেত্রে আমরা বলেছিলাম দ্য পার্সোনাল এস্টিমেট অন দ্য আদার হ্যান্ড ডিপেন্ডস অন পার্সোনাল টেস্ট। এটা ব্যক্তিগত রুচির উপর ভিত্তি করে, পার্সন টু পার্সন ভ্যারি করে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে হয়তো ভালো লাগবে না। দ্য লাইকস অ্যান্ড ডিসলাইক অফ দ্য রিডার, পাঠকের পছন্দ অপছন্দের ভিত্তিতে কিন্তু পার্সোনাল, ব্যক্তিগত মূল্যায়ন, এন্ড হুইচ এফেক্টস হিজ জাজমেন্ট অফ পোয়েট্রি, ব্যক্তিগত পছন্দ অপছন্দের উপর ভিত্তি করে কিন্তু এই কবিতার মূল্যায়নে হেরফের হচ্ছে। আর্নল্ড কি বলছেন? বোথ অফ দিস এস্টিমেটেড টেন্ড টু বি ফ্যালেসিয়াস। ঐতিহাসিক মূল্যায়ন বলি, ব্যক্তিগত মূল্যায়ন বলি, এগুলোতে যথেষ্ট ত্রুটি কিন্তু পাওয়া যায়, যথেষ্ট ঘাটতি এর মধ্যে আছে। এরপরে আমরা এই স্লাইডটাতে ডিটেলস, এটা আমরা আলোচনা আজকে করব না, এটা আমরা গত ক্লাসে করেছি। এখানে হচ্ছে ঐতিহাসিক মূল্যায়নে কি কি ঝামেলা থাকতে পারে, হোয়াট শুড বি দ্য ফ্যালাসিস ইন হিস্টোরিক এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়নে কি কি সমস্যা হতে পারে, এটা আপনারা পড়ে নেবেন। এটা আমরা
এরপর আইডিয়া অফ ইমিটেশন, এটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এটা আজকে আর আলোচনা করছি না, গত লেকচারেরটা দেখে নেবেন। আজকে আমরা এই স্লাইডটা থেকে আবার শুরু করছি, যদিও আমরা এই স্লাইডটা গত লেকচারে ডিটেইলে আলোচনা করেছি, তারপরে আমরা এখান থেকেই শুরু করব। আমাদের এই সামারি 5, এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের ইন্ট্রোডাকশন। আপনারা কি দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। জি স্যার। আমাদের এই লেকচার থেকে খুব মনোযোগের সাথে কাগজ কলম হাতে রাখেন। আজকে আপনাদের কাগজ কলম লাগবে, হাতে নোট রাখেন, আমি বললে ওটা নোট করবেন, তাহলে সুবিধা হবে। প্রথম নোট যেটা করবেন সেটা হচ্ছে দ্য টাচ স্টোন মেথড। টাচ স্টোন, টাচ স্টোন মানে হচ্ছে কোষ্টি পাথর। স্বর্ণ শুদ্ধ কি অশুদ্ধ, স্বর্ণ কি খাঁটি নাকি ভেজাল, সেটা প্রমাণ করার জন্য আমরা কোষ্টি পাথর ব্যবহার করি। কোষ্টি পাথরে ঘষে ঘষে আমরা সোনা কতখানি শুদ্ধ সেটা বের করার চেষ্টা করি। আর্নল্ড সেরকম কোষ্টি পাথর পদ্ধতি প্রবর্তন করার চেষ্টা করছেন। আর্নল্ড কি প্রপোজ করছেন? আর্নল্ড প্রপোজ করছেন দ্য টাচ স্টোন মেথড, কোষ্টি পাথর পদ্ধতি। দ্য টাচ স্টোন মেথড অফ অ্যানালাইজিং পোয়েট্রি, এটা উনি কোথা থেকে পেয়েছেন? উনি লঙ্গিনাসের কাছ থেকে পেয়েছেন। লঙ্গিনাস নামে একজন খুবই বিখ্যাত একজন সমালোচক ছিলেন। লঙ্গিনাস, উনি এই টাচস্টোন মেথডের কথা প্রথম বলেছিলেন। ওনার হুবহু এই আইডিয়াটা না, লঙ্গিনাস অনেকটা এইরকমই বলেছিলেন যে সেরা কোনো কবিতার উপর ভিত্তি করে আমরা কন্টেম্পোরারি বর্তমান কবিতাগুলোকে মূল্যায়ন করব, কবিতাগুলোকে আমরা অ্যানালাইজ করব, ব্যাখ্যা করব এবং তাদেরকে রেটিং দেব, তাদেরকে তাদের অবস্থান অনুযায়ী তাদেরকে শ্রেণীবিন্যস্ত করব। লঙ্গিনাস বলেছিলেন যে আমরা কোষ্টি পাথর পদ্ধতি নামক একটা পদ্ধতি হতে পারে। আর্নল্ড সেই লঙ্গিনাসের টেকনিকটাকেই আরো এনহ্যান্স করলেন, আরো স্পেশালাইজড করলেন। আর্নল্ড বলছেন লঙ্গিনাসের কথাটাই, যে ইফ যদি a certain example of sublimity can please anyone regardless of habit, যদি কোনো শিল্প আমাদেরকে আনন্দ দিতে পারে, হ্যাবিটস, টেস্ট অর এজ, অভ্যাস, রুচি এবং বয়স নির্বিশেষে, মানে যে কোনো অভ্যাসের, যে কোনো রুচির, যে কোনো বয়সের পাঠককে যদি আনন্দ দিতে পারে, এবং এটা যদি ইট ক্যান প্লিজ অ্যাট অল টাইমস, সবসময় দিতে পারে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, 1000 বছর আগেও, বর্তমানেও, 1000 বছর পরেও, এইভাবে যদি কোনো একটা শিল্প আমাদেরকে আনন্দ দিতে পারে, স্থান কাল নির্বিশেষে, অভ্যাস, বয়স, রুচি নির্বিশেষে, যদি কোনো সাহিত্য আমাদেরকে আনন্দ দেয়, প্রকৃত আনন্দ দেয়, সত্যিকারের আনন্দ দেয়, দেন তখনই ইট ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ট্রু এক্সাম্পল অফ দ্য সাবলাইম। তখন আমরা এই লিটারেচারকে বলতে পারি সাবলাইম লিটারেচার। এই সাবলাইম লিটারেচারকে পরবর্তীতে আর্নল্ড বলেছেন ক্লাসিক। এই যে সাবলাইম, SUBLIME, সাবলাইম, এই সাবলাইম কথাটাকেই পরবর্তীতে আর্নল্ড বলেছেন ক্লাসিক। আপনারা যারা ক্লাসিক্স ইন ট্রান্সলেশন করেছেন তাদের আশা করি ক্লাসিসিজম, ক্লাসিক লিটারেচার, ওইটার সংজ্ঞাগুলো মনে থাকার কথা। ওইটাই আমরা এই যে টাচস্টোন মেথড ওয়াজ ফার্স্ট সাজেস্টেড ইন ইংল্যান্ড বাই এডিসন, এটা প্রথম প্রয়োগ করেছিলেন প্রাথমিকভাবে পরীক্ষা লিটারেচার 2 পড়েছেন তারা, এডিসন এন্ড স্টিল, তার স্পেকটেটর হয়তো আপনাদের মনে থাকার কথা। সেই এডিসন উনি প্রথম পরীক্ষামূলকভাবে এটা ব্যবহার করেছিলেন। এডিসন বলেছিলেন he would have a man read classical works. এডিসন বলছেন যে কোনো পাঠক বা যে কোনো সমালোচক, উনি যদি সমালোচনা করতে চান, if he aims to criticize a literary work, যদি উনি কোনো কবিতা বা উপন্যাস বা কোনো গল্প, বিশেষ করে কবিতা, যদি কোনো সমালোচক কোনো কবিতা সমালোচনা করতে চান, তাহলে সেই ব্যক্তিকে অবশ্যই দে মাস্ট রিড ক্লাসিক্যাল ওয়ার্কস, তাদেরকে ধ্রুপদী সাহিত্য, ক্লাসিক্স যেগুলো, সেগুলো মন দিয়ে পড়তে হবে। ক্লাসিক্যাল ওয়ার্কস কোনগুলো? ক্লাসিক্স বলতে কোনগুলো উনি বোঝাচ্ছেন? which have stood the test of time and place.
ক্লাসিক্স লিটারেচার, ধ্রুপদী সাহিত্য আমরা কাকে বলি? ধ্রুপদী সাহিত্য হচ্ছে সেই সব সাহিত্য যেগুলো স্থান এবং কালের যে বিচার, সেই বিচারে উত্তীর্ণ, সর্বকালের স্থান কালের বিচারে উত্তীর্ণ শ্রেষ্ঠ সাহিত্য, সেটাকেই বলছেন এডিসন ক্লাসিক্যাল লিটারেচার, ক্লাসিক লিটারেচার। ক্লাসিক লিটারেচারকে পড়ে আত্মস্থ করতে হবে। ক্লাসিক লিটারেচার যেগুলো হাজার হাজার, বুঝতে হবে, বের করতে হবে যে কেন হাজার হাজার বছর ধরে মানুষ এই সাহিত্যকে পছন্দ করছে, কিভাবে এই সাহিত্য স্থান ও কালের বিচারে উত্তীর্ণ হলো। অ্যান্ড অলসো দোজ মডার্ন ওয়ার্কস, এবং আধুনিক সাহিত্যগুলো। শুধু ক্লাসিক নিয়ে বসে থাকলে হবে না, কারণ সময়ের সাথে সাথে সাহিত্য বিবর্তন হয়, সময়ের সাথে সাথে সাহিত্যের বিবর্তন হয়, একটু পরিবর্তন হয়। সাহিত্য কিভাবে বদলে যায় সেটা মাথায় রাখার জন্য আমাদেরকে আধুনিক সাহিত্য মাথায় রাখতে হবে। শুধু সব আধুনিক সাহিত্য যে মূল্যায়ন করতে হবে, মাথায় রাখতে হবে তা না। অনলি দোজ মডার্ন ওয়ার্কস, শুধুমাত্র সেই সব আধুনিক সাহিত্য which find high praise among contemporaries, শুধুমাত্র যেগুলো সমসাময়িক সমালোচকদের হাতে সম্মানিত হয়। মানে সেই সব আধুনিক সাহিত্য যেগুলো সবাই সেরা বলবে। among the contemporaries, যেটা বেশিরভাগ শিল্প সমালোচক যে আধুনিক সাহিত্যকে সেরা, শ্রেষ্ঠ সাহিত্য বলবে। রাখতে হবে। এখন কথা হচ্ছে, অনেক সময় দেখা যায় সমালোচকরা শ্রেষ্ঠ সাহিত্য বলে, কিন্তু সাধারণ পাঠক সেখান থেকে কোনো আনন্দ খুঁজে পায় না। সেক্ষেত্রেও আর্নল্ড বলেছেন যে ইফ আ ম্যান, যদি কোনো সাধারণ পাঠক, ইফ দ্য ম্যান ফেইলস টু ফাইন্ড এনি ডিলাইট ইন দেম, যদি কোনো সাধারণ পাঠক এইসব সাহিত্য কর্ম থেকে কোনো আনন্দ খুঁজে না পান, তাহলে he would conclude that it is not the author who lacks quality, এটা তখন যিনি লেখক, যিনি সাহিত্যিক, তার কোনো ঘাটতি এখানে নাও হতে পারে, বাট দ্য রিডার, যিনি পাঠক, যিনি রিডার, হু ইজ ইনকেপেবল অফ ডিসকভারিং দেম, বরং এই পাঠক উনি আনন্দ খুঁজে পেতে ব্যর্থ। যখন অধিকাংশ সাহিত্য সমালোচক সাহিত্যকে শ্রেষ্ঠ, না না, সেখানে নিশ্চয়ই ভালো কোনো কিছু লুকানো আছে, এটা পাঠকের দায়িত্ব। দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য রিডার টু ফাইন্ড দ্য ডিলাইট। পাঠককে তার নিজের যোগ্যতা দিয়ে সেই সাহিত্যের মধ্যে লুকানো আনন্দ খুঁজে বের করতে হবে। আপনাকে তো সবকিছু একদম হাতে তুলে এনে দেয়া হবে না, পাঠককে তার নিজস্ব যোগ্যতা দিয়ে আনন্দটা খুঁজে নিতে হবে। তাহলে টাচস্টোন মেথডে যে কোষ্টি পাথর, কোষ্টি পাথরটা কি? ধ্রুপদী সাহিত্য এবং লিটারেচার তো থাকবেই, তার সাথে কন্টেম্পোরারি বেস্ট লিটারেচার, এগুলো আমাদের মাথায় থাকতে হবে। সমালোচনা করার আগে, বিচার করার আগে আমরা ক্লাসিক পোয়েট্রি এবং কন্টেম্পোরারি বেস্ট পোয়েট্রি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ওগুলো হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। ওই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে আমরা বাকি সবগুলো কবিতা, যত কবিতা আছে সবগুলোকে আমরা মূল্যায়ন করব। এইখান থেকে আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে। এতক্ষণ আমরা যা বললাম সবকিছু আমরা গত ক্লাসে ডিটেইলে আলোচনা করেছি। আজকে এখন থেকে আমাদের অ্যাকচুয়ালি লেকচার 14 শুরু হচ্ছে। আমি আরেকবার ইনভিটেশন দেব, আরেকবার সবাইকে ইনভাইট করে আমি আমার আজকের মূল লেকচার যেটা, সেটা শুরু করে দেব। আমি আরেকবার সবাইকে একটা ইনভিটেশন দিই। আজকে আপনাদের বলেছি যে আপনারা কাগজ কলম হাতে রাখবেন, কারণ আজকে আপনাদের নোট লিখতে হবে। আমি বলে দেবো একটু একটু করে, সেগুলো আপনারা নোট নেবেন। যদি নোট নিতে কোনো সমস্যা হয় আমাকে সাথে সাথে জানাবেন। So everyone, let's start our lecture 14. A study of poetry. আমরা যে সমালোচনা রচনাটা পড়ছি, ক্রিটিক্যাল এসে, এই রচনার নাম A Study of Poetry। কে লিখেছেন? ম্যাথু আর্নল্ড। আর্নল্ড বলে আমরা ডাকছি, মিস্টার আর্নল্ড। আর্নল্ড
applies the touchstone method. একদম শুরু থেকেই আর্নল্ড তার এই কোষ্ঠীপাথর পদ্ধতি টাচস্টোন মেথডটা উনি ইউটিলাইজ করছেন, ব্যবহার করছেন by taking examples from the time tested classics. একটু আগে যেটা বললাম, এই টাচস্টোনটা কোনটা? এই টাচস্টোন কোষ্ঠী পাথর। এই কোষ্ঠী পাথরটা কোথায় পাওয়া যায়? মাটির নিচে পাওয়া যায়? পাথরের খনিতে পাওয়া যায়? না, এই কোষ্ঠী পাথর হচ্ছে ক্লাসিক্স, ক্লাসিক লিটারেচার। ক্লাসিক যে সাহিত্য আছে সেগুলো হচ্ছে টাচস্টোন, এবং একই সাথে অন্যান্য কন্টেম্পোরারি পোয়েট্রি, যেগুলোর যেগুলোর মধ্যে আমরা দ্য হাই পোয়েটিক স্ট্যান্ডার্ড খুঁজে পাই। তাহলে টাচস্টোন হচ্ছে সেই সব কবিতা যার মধ্যে আমরা পাই হাই পোয়েটিক স্ট্যান্ডার্ড অফ দ্য ক্লাসিক্স। হাই পোয়েটিক স্ট্যান্ডার্ড, উচ্চ কাব্যিক মান, কবিতা, উন্নত কবিতার যে গুণাবলী সবকিছু আমরা ক্লাসিকের মধ্যে পাই, এবং কিছু কিছু সমসাময়িক আধুনিক সাহিত্যের মধ্যেও, আধুনিক কবিতার মধ্যেও আমরা কিন্তু সেই সব গুণাবলী আমরা পাই, খুঁজে পাই। সেই ক্লাসিক লিটারেচার এবং কন্টেম্পোরারি বেস্ট লিটারেচার, এগুলোকে আমরা টাচস্টোন হিসেবে ধরবো, স্ট্যান্ডার্ড হিসেবে ধরবো। নোট করেন, প্রথম নোট, হি সেজ দ্যাট, আর্নল্ড বলছেন, poems, কবিতা, need not resemble or possess any similarity to the touchstone. যে ক্লাসিক লিটারেচার বা কন্টেম্পোরারি বেস্ট লিটারেচার অথবা ক্লাসিক কবিতা অথবা আধুনিক কবিতা, যেটার উপর স্ট্যান্ডার্ড করে, যেটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা কবিতাকে সমালোচনা করব, কবিতাকে বিচার করব, সেই কবিতা সাথে ক্লাসিক কবিতা বা সেরা কবিতার মধ্যে মিল থাকতে হবে এমন কোনো কথা না। সেটাই বলছেন যে কবিতা, দে নিড নট রিজেম্বল অর পজেস এনি সিমিলার, তাদেরকে যে একই রকম হতে হবে, ক্লাসিক কবিতার মতোই হতে হবে, হুবহু ওই রকমই দেখতে হতে হবে, ওই রকমই বৈশিষ্ট্য হতে হবে, অথবা পজেস এনি সিমিলারিটি, এর মধ্যে মিল থাকতে হবে, যে ক্লাসিক কবিতা এরকম, আমাদের সমসাময়িক আধুনিক সেরা কবিতা এরকম, তার মানে সব কবিতাই এরকম হইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। মিল থাকতে হবে, একই রকম হতে হবে, তা কিন্তু না। তাহলে কি? প্রথমেই আর্নল্ড বলে দিচ্ছেন এমন কোনো কঠিন বাধ্যবাধকতা নাই যে সব কবিতাকে ক্লাসিক কবিতার মতোই হতে হবে, যে কবিতা সেরা ওই কবিতার মতোই হতে হবে, ওই কবিতাকেই ফলো করতে হবে, তা না। পোয়েমস need not resemble or possess any similarity to the touchstone. টাচস্টোন, কোষ্ঠী পাথর হিসেবে আমরা যাকে সিলেক্ট করেছি, সেই রকমই যে হতে হবে তা কিন্তু না। Once the critic has lodged the touchstone in his mind, সমালোচক তার মনের মধ্যে সবসময় এই টাচস্টোন গুলো জমা থাকবে। টাচস্টোন গুলো কি কি? কোষ্ঠী পাথর গুলো কি কি? কোন খনিতে পাওয়া যায়, কোন দোকানে কিনতে পাওয়া যায়? কোন দোকানে কিনতে পাওয়া যায় না। টাচস্টোন গুলো হচ্ছে ক্লাসিক পোয়েট্রি, টাচস্টোন গুলো হচ্ছে সমসাময়িক আধুনিক শ্রেষ্ঠ কবিতা। এগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এগুলো মনের ভেতরে থাকতে হবে। যিনি একজন শিল্প সমালোচক, তার হৃদয়ে এই ক্লাসিক কবিতা এবং সমসাময়িক শ্রেষ্ঠ কবিতা তার মনের মধ্যে সবসময় থাকবে। সেটাই বলা আছে যে ক্রিটিক শুড লজ দ্য টাচস্টোনস ইন হিজ মাইন্ড, মনের ভেতরে সবসময় এই টাচস্টোন, কোষ্ঠী পাথরগুলো রাখতে হবে। ইন অর্ডার টু, কেন? ইন অর্ডার টু ডিটেক্ট দ্য পজিশন অফ হাই পোয়েটিক কোয়ালিটি। লিখে রাখেন, প্লিজ নোট ডাউন। টাচস্টোন পদ্ধতি আমরা কেন ইউজ করছি? আমাদের প্রথম গোল্ডেন পয়েন্ট, প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট, উই অ্যাপ্লাই টাচস্টোন মেথড। কেন আমরা, কেন এই কোষ্ঠী পাথর পদ্ধতি কেন ব্যবহার করছি? টু ডিটেক্ট দ্য পজিশন অফ হাই পোয়েটিক কোয়ালিটি। টু ডিটেক্ট, ডিটেক্ট করতে, খুঁজে বের করতে, আইডেন্টিফাই করতে, দ্য পজিশন, অবস্থান, অফ হাই পোয়েটিক কোয়ালিটি, শিল্পের উন্নত শিল্পমান, উন্নত উন্নত কবিতার মান, হাই পোয়েটিক কোয়ালিটি। কবিতার মধ্যে আমরা হাই পোয়েটিক কোয়ালিটি খুঁজে বের করব।
তাহলে কি খুঁজে বের করব আমরা? আমরা কি খুঁজে বেড়াবো? কোষ্ঠী পাথর দিয়ে আমরা কি পরিমাপ করব? এই যে আমরা যে কোষ্ঠী পাথরগুলো জমালাম, এই কোষ্ঠী পাথর দিয়ে আমরা কি মাপ করব? কোষ্ঠী পাথর দিয়ে আমরা we will detect high আছে কিনা আমরা একটু খুঁজে বের করব। He will have the tact of finding in another poetry. He will, যিনি ক্রিটিক, have the tact, তার মধ্যে সেই দক্ষতা চলে আসবে। ট্যাক্ট বলতে দক্ষতা। ফাইন্ডিং, খুঁজে বের করবে, ইন আদার পোয়েট্রি দ্যাট হি কম্পেয়ার্ড টু দ্য টাচস্টোন। অন্যান্য কবিতায় আমরা কি খুঁজে বেড়াবো? হাই পোয়েটিক কোয়ালিটি। আমরা কি খুঁজে বেড়াবো? হাই পোয়েটিক কোয়ালিটি। কবিতার মধ্যে আমরা কাব্যিক মান, কবিতার মান খুঁজে বেড়াবো, যেটা কবিতার মান কেমন। এখন আমরা চলে আসি এক্সাম্পলে। এতক্ষণ তো আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বললাম যে টাচস্টোন মেথড কি, টাচস্টোন মেথড আমরা কেন ব্যবহার করি। টাচস্টোন মেথড কি? কিপিং ইন স্ট্যান্ডার্ড ক্লাসিক পোয়েট্রি অ্যান্ড কন্টেম্পোরারি বেস্ট পোয়েট্রি। ক্লাসিক কবিতা আর সমসাময়িক আধুনিক শ্রেষ্ঠ কবিতা, এগুলো হচ্ছে আমাদের কোষ্ঠী পাথর, টাচস্টোন। এগুলো আমরা মনের ভিতরে রাখবো এবং এগুলো দিয়ে আমরা কি খুঁজে বেড়াবো? অন্যান্য কবিতাগুলো যেগুলো আমরা মূল্যায়ন করব, বিচার করব, সেই সব কবিতাগুলোর মধ্যে আমরা হাই পোয়েটিক কোয়ালিটি, কবিতার মান খুঁজে বেড়াবো। এবার আমরা রথী মহারথীদের কথায় আসি। যে আর্নল্ড বিখ্যাত বিখ্যাত অনেক কবির কথা বলেছেন, তাদের কথা। হাতে কাগজ কলম নেন। নেক্সট পয়েন্ট, আর্নল্ড কোট করছেন কাদেরকে? আর্নল্ড কোট করছেন হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। আবার বলছি, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। লিখে রাখেন, হোমার। আর্নল্ড তাদেরকে শ্রেষ্ঠ কবি বলে ঘোষণা করছেন। হোমার, হোমারকে বলা হয় দ্য গ্রেটেস্ট অফ দ্য এনশিয়েন্ট পোয়েটস, প্রাচীন কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি হোমার। দান্তে, দান্তের কথা আসছে। শেক্সপিয়ার অ্যান্ড মিল্টন। এদের চারজনের সম্পর্কে, এদের চারজন সম্পর্কে আর্নল্ড কিন্তু অনেক ভালো ভালো কথা বলছেন। আর্নল্ড হোমার, দান্তে, শেক্সপিয়ার এন্ড মিল্টনকে কোট করছেন in an attempt to exemplify the touchstone poetry. এই যে একটু আগে আমরা বললাম কোষ্ঠী পাথর, টাচস্টোন পোয়েট্রি, মানে একদম সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি। একটু আগে আমরা বললাম ক্লাসিক পোয়েট্রি, কন্টেম্পোরারি গ্রেট পোয়েট্রি। এইখানে এদের চারজনকেই আর্নল্ড বলছেন ক্লাসিক পোয়েটস, এবং তাদের কবিতা, বেশিরভাগ কবিতাই হচ্ছে ক্লাসিক পোয়েট্রি। শুধু তাই না, এগুলো হচ্ছে কোষ্ঠী পাথর। হোমারের কবিতা, দান্তের কবিতা, শেক্সপিয়ারের কবিতা, জন মিল্টনের কবিতা, এদের কবিতা হচ্ছে কোষ্ঠী পাথর। এদের কবিতা হচ্ছে স্ট্যান্ডার্ড, এবং এদের কবিতাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা পরবর্তী কবিতাগুলোকে মূল্যায়ন করব। এখন হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এরা হচ্ছে দে এক্সেম্পলিফাই টাচস্টোন পোয়েট্রি। এখানে ভালো করে খেয়াল করেন, এখানে হোমার, দান্তে বলা আছে, তার মানে এখানে কিন্তু কবিদেরকে উল্লেখ করছে না, এখানে কবিদের সৃষ্টিকে উল্লেখ করছে। হোমার বলতে হোমারের লেখা কবিতা, দান্তে বলতে দান্তের লেখা কবিতা, শেক্সপিয়ার বলতে, মিল্টন বলতে তাদের লেখা কবিতা। তাদের লেখা কবিতা এগুলো হচ্ছে টাচস্টোন পোয়েট্রি, কোষ্ঠী পাথরের উদাহরণ। They are the example, great example of touchstone poetry. টাচস্টোন পোয়েট্রি বলতেই হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এদের কবিতা। টাচস্টোন পোয়েট্রি তাহলে কি? হোয়াট ইজ টাচস্টোন পোয়েট্রি যদি আপনাদেরকে প্রশ্ন করি? কোষ্ঠী পাথর কবিতা কি? হোমারের কবিতা, দান্তের কবিতা, শেক্সপিয়ারের কবিতা, মিল্টনের কবিতা, এদের কবিতা হচ্ছে কোষ্ঠী পাথর কবিতার উদাহরণ, টাচস্টোন পোয়েট্রি। মানে তাদেরকে আমরা স্ট্যান্ডার্ড ধরে বাকিদেরকে আমরা মূল্যায়ন করব। আর্নল্ড বলছেন, the examples he has quoted are very dissimilar to one another. তাহলে আর্নল্ড বলছেন যে হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, এদের সাথে তো কারো কোনো মিল নাই, এক একজনের এক এক রকম ধারা। হোমারের একরকম স্টাইল, দান্তের অন্য রকম স্টাইল, শেক্সপিয়ারের আরেক রকম স্টাইল, মিল্টন
এদের কারোর সাথেই কোনো মিল নাই, পুরো অন্যরকম। সেটাই বলছেন এই হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, দে আর ভেরি ডিসিমিলার টু ওয়ান অ্যানাদার। এদের মধ্যে কোনো মিল নাই, দে আর টোটালি ডিফারেন্ট ফ্রম ওয়ান অ্যানাদার, বাট দে অল পজেস আ হাই পোয়েটিক কোয়ালিটি। কিন্তু তাদের প্রত্যেকেরই আছে ভেরি ভেরি হাই পোয়েটিক কোয়ালিটি। হাই পোয়েটিক কোয়ালিটি একটু আগে কিন্তু আবার কিন্তু আমরা আলোচনা করেছি কিছুক্ষণ আগে, হাই পোয়েটিক কোয়ালিটি। দেখেন আবার বলছি, হাই পোয়েটিক কোয়ালিটি, কবিতার মান খুবই উন্নত হতে হবে। হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন, যদিও এগুলো সবগুলোই টাচস্টোন পোয়েট্রি, কিন্তু একে একটা আরেকটার থেকে পুরো আলাদা, এবং এগুলোর প্রত্যেকেরই আছে হাই পোয়েটিক কোয়ালিটি। এবং এই হাই পোয়েটিক কোয়ালিটির গুণেই কিন্তু এই হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টনকে আমরা বলছি টাচস্টোন পোয়েট্রি। These are the standards to judge any poetry. হাইলাইট করছি, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের এই পয়েন্টটা ক্লিয়ার কিনা বলেন। সেবা আছেন? সেবা, স্যার। একটু পড়েন তো, রিডিং পড়েন তো, আমি যে হাইলাইট করলাম এটা আবার পড়েন। স্যার আমি পড়বো? পড়েন। Arnold quotes Homer, Dante, Shakespeare, and Milton in an attempt to exemplify touchstone poetry. He says that the examples he has quoted are very dissimilar to one another, but they all possess a high poetic quality. ওকে, আমরা তাহলে এখান থেকে কি আইডিয়া পাচ্ছি, যে আর্নল্ড বলছেন হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন এগুলো হচ্ছে টাচ স্টোন পোয়েট্রি, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। কেন স্ট্যান্ডার্ড ধরছি? কারণ এগুলোর মধ্যে আমরা পাচ্ছি হাই পোয়েটিক কোয়ালিটি। আমরা যখনই কোনো কবিতাকে বিচার করব, মূল্যায়ন করব, তখন আমাদের মনের মধ্যে হোমার থাকবে, দান্তে থাকবে, শেক্সপিয়ার থাকবে, মিল্টন থাকবে, তাদের কথা চিন্তা করে আমরা বিচার করব। আর্নল্ড আরো বলছেন, a critic need not labor in vain to try to explain the greatness of poetry. একজন শিল্প সমালোচক, কবিতার একজন সমালোচক যখন সমালোচনা করবেন, তখন তাকে আর কষ্ট করে কবিতার মহত্বের কথা বিশদভাবে ব্যাখ্যা করতে হবে না। ইট ইজ নট নেসেসারি টু এক্সপ্লেইন দ্য গ্রেটনেস অফ পোয়েট্রি। কবিতা কতখানি গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা নেই। হি ক্যান ডু সো, তাকে কিভাবে তাহলে সে করবে? বাই মেয়ারলি পয়েন্টিং এট সাম অফ স্পেসিমেন্স অফ হাই পোয়েটিক কোয়ালিটি। এক্সাম্পলস আর বেটার দেন এক্সপ্লেনেশন। ব্যাখ্যা দেওয়ার চাইতে উদাহরণ দেয়া উত্তম। একজন ক্রিটিক যদি ব্যাখ্যা করতে থাকেন কবিতা কতখানি জরুরি, ব্যাখ্যা শেষ হবে না, বরং ব্যাখ্যাটা অত বেশি যথার্থ হবে না। কিন্তু উদাহরণ আকারে যদি সে দিতে পারে, he can do so merely by pointing at some specimens of highest poetic quality. জাস্ট উদাহরণ দিয়ে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে যে এগুলো হচ্ছে শ্রেষ্ঠ কবিতা। ক্রিটিক যদি শুধু পয়েন্ট আউট করতে পারে যে এগুলো হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা, এগুলো হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিতা, যেটা আর্নল্ড বলছেন টাচ স্টোন পোয়েট্রি, কোষ্টি পাথর কাব্য। এইসব কাব্য হচ্ছে, এইসব কবিতা হচ্ছে কোষ্টি পাথর। এগুলোর উপর ভিত্তি করেই, এগুলোর উপর বেস করেই আমরা পরবর্তী সব কবিতাকে মূল্যায়ন করব। তাহলে এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য কি? হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন এগুলোকে আর্নল্ড বলছেন টাচ স্টোন পোয়েট্রি, কারণ দে পজেস আ হাই পোয়েটিক কোয়ালিটি। একটা আরেকটার সাথে কোনো মিল নাই, কিন্তু তারা প্রত্যেকেই খুবই উন্নত মানের কবিতা, এবং এগুলোকে আমরা স্ট্যান্ডার্ড ধরে পরবর্তী কবিতাগুলোকে আমরা সমালোচনা করতে থাকব। আর্নল্ড বলছেন, the high quality of poetry lies
in matter and manner. লিখে ফেলেন। একটু আগে আমরা বললাম, বেশ কয়েকবার বলেছি, হাই কোয়ালিটি অফ পোয়েট্রি। হাই কোয়ালিটি অফ পোয়েট্রি কোথায় থাকবে, আমরা কোথায় খুঁজে পাবো? আমরা দুই জায়গায় খুঁজে পাবো। নাম্বার ওয়ান, ইন ইটস ম্যাটার, কবিতার বিষয়বস্তুতে কি লেখা হচ্ছে, হোয়াট ইজ রিটেন। নাম্বার টু, ইটস ম্যানার, হাউ ইট ইজ রিটেন। এই যে কবিতা, কবিতার যে উন্নত মান, কোয়ালিটি, হাই কোয়ালিটি, এগুলো কোথায় খুঁজে পাবো আমরা? কবিতার বিষয়বস্তুতে, ম্যাটারে, এবং কবিতা কিভাবে লেখা হয়েছে, কি ম্যানারে লেখা হয়েছে তাতে। তাহলে হাই কোয়ালিটি লাইজ ইন ম্যাটার অ্যান্ড ম্যানার। ম্যাটার অ্যান্ড ম্যানার, কবিতার বিষয়বস্তু এবং কবিতা লেখার ভঙ্গিতে। হি দেন গোজ বাই অ্যারিস্টটলস অবজারভেশন। এরপর আর্নল্ড অ্যারিস্টটলের যে অবজারভেশন, অ্যারিস্টটলের যে মতামত, সেটা নিয়ে কথা বলেছেন। অ্যারিস্টটল কি বলেছিলেন? অ্যারিস্টটল বলেছেন, নোট ডাউন করেন প্লিজ, নোট ডাউন। অ্যারিস্টটল কি বলেছিলেন? অ্যারিস্টটল বলেছিলেন, the best form of poetry possesses high truth and seriousness. The best form of poetry, সর্বশ্রেষ্ঠ কবিতা, possesses high truth and seriousness. শ্রেষ্ঠ কবিতা সেগুলোই যার মধ্যে আমরা সত্যকে খুঁজে পাই এবং সিরিয়াসনেস, গাম্ভীর্যকে খুঁজে পাই। উচ্চ সত্য অ্যান্ড গাম্ভীর্য, হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। আমরা বেস্ট পোয়েট্রি কোনগুলোকে বলবো? যেগুলোর মধ্যে আমরা খুঁজে পাই হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, সত্য এবং গাম্ভীর্য। সত্য এবং গাম্ভীর্য যদি থাকে তাহলে অনেকাংশেই এটা কবিতার অন্য সকল ঘাটতিকে পূরণ করে দেয়। হয়তো কবিতার আরো অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু সত্য এবং গাম্ভীর্য, হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। একটু আগে জোনায়েদ বললেন না যে কবিতার মধ্যে হাসি তামাশা, না, হাসি তামাশা থাকলে সেটাকে আমরা কবিতা বলবো না, সেটা হয়তো ছড়া হবে। কিন্তু কবিতা হতে হলে তাতে থাকতে হবে হাই ট্রুথ। হাই ট্রুথ, সত্য থাকবে, এন্ড সিরিয়াসনেস, এবং এতে গাম্ভীর্য থাকবে। এতে কোনো হাসি তামাশার জায়গা নাই, কবিতা কোনো হাসি তামাশার জায়গা না। ইট ইজ হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। যদি হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস থাকে তাহলে অন্য অনেক কিছু মেকআপ হয়ে যায়, অন্য অনেক যে দুর্বলতা সেগুলো কিন্তু ফিল আপ হয়ে যায়। ইট মেক্স আপ, যদি একটা কবিতায় হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস থাকে, ইট মেক্স আপ ইটস সাবজেক্ট ম্যাটার along with superior diction that marks its manner. কবিতায় যদি, কবিতার মধ্যে যদি হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস থাকে, কবিতায় যদি হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস থাকে, কবিতার মধ্যে যদি সত্যকে আমরা খুঁজে পাই, গাম্ভীর্যকে খুঁজে পাই, তাহলে অনেক দুর্বলতা পুষিয়ে যায়, ঢাকা পড়ে যায়। কি কি দুর্বলতা? কবিতার যে বিষয়বস্তু, বিষয়বস্তুতেও যদি ঘাটতি থাকে, সত্য এবং গাম্ভীর্য দিয়ে সেটাকে পূরণ করে নেওয়া সম্ভব। সাবজেক্ট ম্যাটারে যদি ঘাটতি থাকে, সেটাকেও পুষিয়ে নেওয়া সম্ভব ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস দিয়ে। সুপিরিয়র ডিকশন, কবিতার ভাষা, কবিতার শব্দ চয়ন, ভাষা, ডিকশন, ইট মার্কস দ্য ম্যানার। কবিতার ভাষাতেও যদি কোনো দুর্বলতা পূরণ করে নেওয়া সম্ভব যদি কবিতায় থাকে হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। বুঝতে পারছেন? অ্যারিস্টটল বলছেন যে সাবজেক্ট ম্যাটার, সাবজেক্ট ম্যানার, সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ম্যানার, এটা তো গুরুত্বপূর্ণ, তাই না? একটু আগে বললাম উচ্চমানের কবিতা বলতেই সাবজেক্ট ম্যাটার ম্যানার উন্নত হতে হবে। অ্যারিস্টটল বলেছিলেন যে ম্যাটার ম্যানার এর মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে সেটাকেও কভার করে নেওয়া সম্ভব। কখন? যখন একটা কবিতায় আমরা খুঁজে পাই হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। কবিতার মধ্যে যখন আমরা ধ্রুব সত্যকে খুঁজে পাই, যে সত্য সবসময়ের জন্য সত্য। হাই ট্রুথ মানে কি? 1000 বছর আগেও সত্য, বর্তমানেও সত্য,
হাজার বছর পরেও সত্য। আমরা সেই আলটিমেট ট্রুথটাকে যদি আমরা কবিতার ভাষায় উপস্থাপন করতে পারি, সেই যে ধ্রুব সত্য, সেটাকে আমরা যদি সিরিয়াসনেসের সাথে, গাম্ভীর্যের সাথে যদি সেটাকে কবিতায় আমরা ফুটিয়ে তুলতে পারি, হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, মানে আমাদের কবিতার ভাষা, আমাদের কবিতা বিষয়বস্তু দুর্বল হতে পারে, কবিতার ভাষা ভঙ্গি ম্যানার দুর্বল হতে পারে, কিন্তু আমাদের কবিতায় যদি আমরা ধ্রুব সত্য এবং গাম্ভীর্য খুঁজে পাই, তাহলে কিন্তু অন্য অনেক ঘাটতি পূরণ হয়ে যায়। এই কথাটা কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। আমি আবার এই লাইনটা পড়ছি। Aristotle's observation says that the best form of poetry possesses high truth and seriousness that makes up its subject matter, along with superior diction that marks the manner. ম্যাটারে দুর্বলতা থাকতে পারে, ম্যানারে দুর্বলতা থাকতে পারে, কিন্তু কবিতায় যদি আমরা ধ্রুব সত্য এবং গাম্ভীর্য বজায় রাখতে পারি, if we are successful in maintaining high truth and seriousness, then this high truth and seriousness will strengthen matter and manner of poetry. এই হাই ট্রুথ এবং সিরিয়াসনেসই কবিতার ম্যাটার এবং ম্যানার দুইটাতেই শক্তি যোগাবে। আলটিমেটলি ওভারঅল কবিতা একটা উন্নত কবিতায় পরিণত হবে। এই পয়েন্ট নিয়ে আপনাদের আর কারো কোনো কনফিউশন আছে? এই যে হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস লিখে রাখেন, প্লিজ নোট ইট ডাউন। স্যার, হ্যাঁ বলেন। অবজারভেশনের যে কথাটা, সেটা কি আর্নল্ড বলছে নাকি অ্যারিস্টটল বলছে? অ্যারিস্টটল বলছেন। আর্নল্ড আচ্ছা, অ্যারিস্টটলের রেফারেন্স দিচ্ছেন। আর্নল্ড বলছেন যে অ্যারিস্টটল বলেছিলেন যে একটা কবিতার ম্যাটার মানে এবং উনি যে ঘাটতি, উনি সহমত প্রকাশ করে এটা আবার হ্যাঁ বলছে, হ্যাঁ, সেটাই তো? অ্যারিস্টটলের এই কথাটাকে উনি স্ট্যান্ডার্ড রাখছেন। ওনার আচ্ছা, যে টাচস্টোন মেথড, ওই মেথডে এটা একটা মূল নীতি বলতে পারেন। আর্নল্ড অ্যারিস্টটলের এই কথাটাকে ধার নিচ্ছেন, শুধুমাত্র ফলো করছেন না, এটা ধার নিচ্ছেন, বড় করছেন। অ্যারিস্টটল বলেছেন যদি আমরা কবিতায় ধ্রুব সত্য এবং গাম্ভীর্য বজায় রাখতে পারি, হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস যদি মেনটেন করতে পারি, তাহলে কবিতার ম্যাটার ম্যানারে যত দুর্বলতা সব পূরণ হয়ে যাবে। হাউএভার, তারপরও যদিও আর্নল্ড মেনশন করছেন the true force of this method lies in its application. এই যে টাচস্টোন মেথড আমরা বারবার বলছি, কোষ্ঠী পাথর পদ্ধতি, এই কোষ্ঠী পাথর পদ্ধতি সফল তখনই হবে, তখনই আমরা সফলভাবে কোষ্ঠী পাথর পদ্ধতি বলতে পারবো, যেটা কোষ্ঠী পাথর পদ্ধতি, এটার মূল শক্তিটা আছে হচ্ছে এর অ্যাপ্লিকেশনে, প্রয়োগে। আমাদের কোষ্ঠী পাথরের পদ্ধতিটা যথাযথভাবে প্রয়োগ করতে হবে, আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, টাচস্টোন মেথডটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে হবে। কেন অ্যাপ্লাই করতে হবে? He urges critics to apply the touchstone method to analyze and rate poetry. টাচস্টোন মেথড আমরা কিসে প্রয়োগ করব? লিখে রাখেন, পয়েন্ট লিখে রাখেন। We will apply the touchstone method. কেন আমরা টাচস্টোন মেথড ব্যবহার করব? To analyze and rate poetry. To analyze, কবিতাকে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব, and rate poetry, এবং কবিতাকে তার রেটিং অনুযায়ী বসাবো। উচ্চমানের কবিতা, মধ্যমানের কবিতা, নিম্নমানের কবিতা, এইভাবে আমরা রেটিং করব। টাচস্টোন মেথডটাকে কিন্তু শুধুমাত্র থিওরি নিয়ে বসে থাকলে হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে। টাচস্টোন মেথড, we need to apply it. অ্যাপ্লাই করে কি করব? We will analyze and rate poetry. যে কোনো কবিতা আমরা চেষ্টা করব অ্যানালাইজ করতে, বিশ্লেষণ করতে এবং রেট করতে, তাদের মান অনুযায়ী তাদেরকে শ্রেণীবিন্যস্ত করতে। তাহলে প্রথম দুই পয়েন্টের মূল বিষয়বস্তু কি? মূল বিষয় হচ্ছে যদি কবিতায় হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস থাকে, তাহলে ম্যাটার এবং ম্যানারে ঘাটতি পূরণ হয়ে যায়। আলটিমেটলি হাই ট্রুথ এন্ড সিরিয়াসনেস যদি থাকে, তাহলে কবিতায় আমরা হাই কোয়ালিটি খুঁজে পাবো। যে কবিতায় হাই কোয়ালিটি থাকে সেটাকে আমরা টাচস্টোন পোয়েট্রি বলি।
সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড, এবং এই স্ট্যান্ডার্ডটাকে ফলো করে, এই টাচস্টোন মেথডটাকে অ্যাপ্লাই করে আমরা কবিতা অ্যানালাইজ করব, কবিতা রেটিং করব। অ্যারিস্টটলের কথা হয়ে গেল। হোমার সম্পর্কে অলরেডি বলেছেন যে হোমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন। হোমারের কবিতা, এগুলোকে আমরা আদর্শ কবিতা বলে স্ট্যান্ডার্ড হিসেবে রাখতে পারি। হোমারের পোয়েট্রি ইজ আ টাচস্টোন পোয়েট্রি। আর্নল্ড দেন স্পিকস অ্যাবাউট, বলেন। বর্তমানে কি স্যার এখন হোমারের পোয়েট্রির মতো করে কি আর লেখা সম্ভব? এত মানে হোমারের বলতে গেলে ইলিয়াডের ক্ষেত্রে যে আমরা যে সত্যগুলো পেয়েছিলাম, যে নায়িকাকে বলা হয়েছিল তুমি সব কিছু জানবে কিন্তু তোমার কথাই করবে না, তো সেরকম সত্য কি স্যার আমরা এখন আমাদের দৃষ্টিকোণ থেকে এভাবে প্রকাশ করতে পারবো কিনা? বললাম না যে হুবহু ওইভাবেই লিখতে হবে তা না, ওইখান থেকে আমরা মূল আইডিয়াটা নেব, নট ফুললি হোমারকে ওইভাবে ফলো করতে হবে তা কিন্তু না। হোমার আমাদেরকে ইন্সপায়ার করেছেন, তাকে ইন্সপিরেশনে রেখে আমরা আমাদের মতো করে লিখবো। তাকে ফলো কেন করব? তাহলে তো এখানে ক্রিয়েটিভিটি থাকলো না। হোমারকে আমরা ইন্সপিরেশন হিসেবে রাখবো। আর্নল্ড এখন পরবর্তীতে বলছেন ফরাসি কবি যারা, ফ্রেঞ্চ পোয়েট। Arnold then speaks about French poetry, which had a tremendous influence on the poetry of England. ইংল্যান্ডের কবিতা, ইংল্যান্ডের যে কবিতার জগৎ শুরু হলো, ইংল্যান্ডে কবিতা শুরু হচ্ছে, ইংল্যান্ডের কবিতার শুরুতে ফরাসি কবিতা, ফ্রান্সের কবিতার বিপুল প্রভাব আছে। ফ্রেঞ্চ পোয়েট্রি হ্যাড এ ট্রেমেন্ডাস ইনফ্লুয়েন্স। অনেকে বলেন যে শুরুর দিকে ইংল্যান্ডের কবিরা শুধু ফরাসি, ফ্রান্সের কবিদেরকে নকল করত, কপি করত। ফ্রান্সের কবিদেরকে নকল করেই ইংল্যান্ডের কবিরা কবি হয়েছে। এটা ছিল প্রথম দিককার একটা অভিযোগ, কারণ ফ্রেঞ্চ পোয়েট্রি, ফরাসি কবিতার এত বেশি প্রভাব ছিল ইংল্যান্ডের কবিতার উপরে। তারপর আর্নল্ড বলছেন যে ফ্রান্সের কবিতা দুই ভাগে আমরা ভাগ করতে পারি। হি দেন ডিফারেন্সিয়েটস বিটুইন দ্য পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স, উত্তরের ফ্রান্স, ফ্রান্স উত্তর, অ্যান্ড পোয়েট্রি অফ সাউদার্ন ফ্রান্স, এবং দক্ষিণের ফ্রান্সের কবিতাকে উনি আবার দুই ভাগে ভাগ করছেন, উত্তর ফ্রান্স, নর্দার্ন ফ্রান্স, এবং দক্ষিণ ফ্রান্স। উত্তর দক্ষিণ, উত্তর এবং দক্ষিণ ফ্রান্সের এই দুই দিকে দুই রকম কবিতা বিস্তার আমরা লক্ষ্য করি। মানে একটা সাইড হচ্ছে যারা রিয়েল লেখা, আর একটা হচ্ছে যারা তাদেরকে অনুকরণ করে কপিরাইট লিখছে। না 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 না, এটা এখানে ফ্রান্স বলতে জাস্ট মানে ভূতাত্ত্বিক নির্দেশ। উত্তর দিকে যারা থাকতো, উত্তরাঞ্চলে, ফ্রান্সের উত্তরাঞ্চলে এক ধরনের কবিতার বিস্তার হয়, আর দক্ষিণ অঞ্চলে আরেক ধরনের কবিতার আমরা বিস্তার লক্ষ্য করি। পোয়েট্রি অফ সাউদার্ন ফ্রান্স ইনফ্লুয়েন্স ইটালিয়ান লিটারেচার। এর মধ্যে দক্ষিণের যে ফ্রান্স, দক্ষিণ ফ্রান্সের সাহিত্য, এটা আবার ইটালিয়ান লিটারেচারকে প্রভাবিত করেছিল। বাট it is the poetry of northern France that was dominant in Europe in 12th and 13th century. আপনাদের বিওলফ লিটারেচারের কথা মনে আছে কিনা? বিওলফ যখন লেখা হয়েছিল, ওল্ড এন্ড মিডল ইংলিশ লিটারেচার আপনারা পড়েছেন, সেখানেও আপনারা দেখতে পাবেন খেয়াল করলে যে ওই সময়ের ইংল্যান্ড দ্য পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স। ইংল্যান্ড যে অঞ্চলের সাহিত্যকে অনুকরণ করত, ফ্রান্সের যে অঞ্চলের সাহিত্যের প্রভাব ইংরেজি সাহিত্য আমরা পাই, সেটা হচ্ছে উত্তর ফ্রান্স। নর্দার্ন ফ্রান্সকে ইংল্যান্ড নকল করত, অনুকরণ করত, কারণ তখন নর্দার্ন ফ্রান্স হচ্ছে মোটামুটি শিল্প, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে এই উত্তর ফ্রান্স ছিল সব থেকে এগিয়ে। হোল ইউরোপ, মানে গোটা ইউরোপে এই নর্দার্ন ফ্রান্স, উত্তর ফ্রান্স, এটা ছিল শিল্প, সাহিত্য, সংস্কৃতির দিক থেকে অ্যাডভান্স। ইংল্যান্ড তখন এই উত্তর ফ্রান্সকে নকল করত। সেই হিসেবে এই উত্তর ফ্রান্সের যে কবিতা, পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স, লিখে ফেলেন, নোট ডাউন করেন। দ্য পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স, ইট ইনফ্লুয়েন্স
the 12th and 13th century literature. 12th century, 13th century, এই সময় তো বিওলফ লেখা হয়েছিল, আপনাদের ওই বিওলফ মনে আছে কিনা? 12th and 13th century ইংলিশ লিটারেচার, বিশেষ করে 12th and 13th century ইংলিশ পোয়েট্রি, প্রথম ইংরেজি কবিতা, এটা প্রবলভাবে প্রভাবিত ছিল by the poetry of northern France. মানে the first English poetry is influenced by the poetry of northern France. প্রথম ইংরেজি কবিতা এই উত্তর ফ্রান্সের কবিতা দ্বারা প্রবলভাবে প্রভাবিত। This poetry, এই যে কবিতাটা, মানে ইংরেজি সাহিত্যের প্রথম কবিতা, লিখে রাখেন প্রথম দিককার কবিতা, this poetry came to England with Anglo-Normans. অ্যাংলো-নরম্যানদের হাত ধরেই কিন্তু ইংল্যান্ডের প্রথম কবিতার প্রচার হয়। ইংল্যান্ডের প্রথম সাহিত্যে কবিতার লেখালেখি শুরু হয় এই অ্যাংলো-নরম্যান পিরিয়ডে। অ্যাংলো স্যাক্সনে শুরু হয়েছিল, বাট অ্যাংলো-নরম্যানে এসে আমরা প্রথম সার্থক কবিতার চর্চা দেখতে পাই। এবং এই যে অ্যাংলো-নরম্যান পোয়েট্রি, এর মধ্যে আমরা এই নর্দার্ন ফ্রান্সের পোয়েট্রির প্রভাব দেখতে পাই। অ্যাংলো-নরম্যান পোয়েট্রি ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স, and it had a কিন্তু স্যার আমি tremendous তো জানি impact যে on English poetry. স্যার আমি তো জানি যে এদিকে আপনার প্রথম ইংল্যান্ডে কবিতা লেখা হয়েছিল অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে, তাহলে নরমানটা কেন আসলো? অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে লেখা হয়েছিল, কিন্তু সেটা আসলে আমরা অতটা উন্নত মানের বলছি না। অ্যাংলো নরমান পিরিয়ডে প্রথম সাকসেসফুল পোয়েট্রি, যেটা শিল্প সাহিত্য গুণ বিচারে শ্রেষ্ঠ। স্যাক্সন পিরিয়ডের কবিতাগুলো ওইভাবে পাওয়া যায় না খুঁজে, ওগুলো মানে ওরকম মানে এক্সটেন্ট একদম নিশ্চিতভাবে বলা যায় না এগুলো অ্যাংলো স্যাক্সন। দেখা যায় যে অ্যাংলো স্যাক্সন বলে যেগুলোকে চালানো হচ্ছে এগুলো আসলে অ্যাংলো নরমান পিরিয়ডের, মানে ওইরকম ডিটেইল ডকুমেন্ট নাই। অ্যাংলো নরমান পিরিয়ডে আমরা মোটামুটি একদম কনফিডেন্টলি বলতে পারি যে এই সময়ে প্রথম সার্থক ইংরেজি কবিতা লেখা শুরু হচ্ছে, ফার্স্ট ইংলিশ পোয়েট্রি। এবং এই প্রথম ইংরেজি কবিতা কোথা থেকে আসলো? ফ্রান্সের কবিতা থেকে, বিশেষ করে উত্তর ফ্রান্স, পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স। ওকে, ক্লিয়ার? এইটুকুই শুধু মাথায় রাখেন যে প্রথম ইংরেজি কবিতা, ফার্স্ট ইংলিশ পোয়েমস, ইট ওয়াজ রিটেন ইন অ্যাংলো নরমান পিরিয়ড, এবং সেই সময়ের কবিতা ইট ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দ্য পোয়েট্রি অফ নর্দার্ন ফ্রান্স, উত্তর ফ্রান্সের কবিতা দ্বারা প্রভাবিত। এটারই ডিটেইলড আছে আমরা পরবর্তীতে পাচ্ছি। ইট ওয়াজ দ্য রোমান্স পোয়েমস অফ ফ্রান্স। উত্তর ফ্রান্সের যে কবিতাগুলো সেগুলোর ধরন কি ছিল? এগুলো ছিল রোমান্স পোয়েম। এগুলোর মূল বিষয়বস্তু ছিল ম্যান উইমেন রিলেশনশিপ, লাভ অ্যাফেয়ার্স, ভালোবাসার কবিতা, প্রেমের কবিতা। এই সময় ইংল্যান্ডের মূল বিষয়বস্তু ছিল হয় রিলিজিয়ন, রিলিজিয়নটা অতটা বেশি ফেমাস ছিল না, সবচেয়ে বেশি ফেমাস ছিল প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা। এবং এটা সরাসরি অনেকেই বলেন যে উত্তর ফ্রান্সের কবিতা থেকে সরাসরি কপি করা। ইট ওয়াজ দ্য রোমান্স পোয়েমস অফ ফ্রান্স দ্যাট ওয়াজ পপুলার ডিউরিং দ্যাট টাইম। এই সময় উত্তর ফ্রান্সের যে প্রেমের কবিতা, ভালোবাসার কবিতা, এগুলো খুব বিখ্যাত ছিল, অনেক জনপ্রিয় ছিল। বাট আর্নল্ড বলছেন it did not have any special characteristics. এই যে প্রেমের কবিতা, এগুলিতে বিশেষ কোনো বৈশিষ্ট্য ছিল না, আলাদা চোখে পড়ার মতো কোনো বৈশিষ্ট্য ছিল না। সবচেয়ে বড় কথা, it lacked, এর মধ্যে ঘাটতি ছিল হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, যেটা আমরা গত লেকচারে বলেছিলাম যে হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস লিখে রাখেন, এটা আমরা বারবার বলবো। কবিতার মধ্যে ধ্রুব সত্য, গাম্ভীর্য এর অভাব ছিল। এই যে প্রেমের কবিতা, উত্তর ফ্রান্সের প্রেমের কবিতা, এইসবে আমরা হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস এর ল্যাকিং, অভাব দেখতে পাই। এবং একই সাথে ডিকশন অফ ক্লাসিক পোয়েট্রি রিমেইন সিগনিফিকেন্ট অনলি ফ্রম দ্য হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ। এবং এই সময়ের কবিতাকে অনেকেই ক্লাসিক পোয়েট্রি বলে, তবে এই ক্লাসিকের বিচারটা নট ডিপেন্ডস অন ইটস ল্যাঙ্গুয়েজ। হাই ট্রুথ সিরিয়াসনেস তো নাই, ভাষাও অতটা শক্তিশালী ছিল না, এবং ইট হ্যাড অনলি
ভ্যালুস ফ্রম হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ, ঐতিহাসিক দিক থেকে শুধু মূল্যায়ন ছিল, শুধুমাত্র ঐতিহাসিক মূল্য আছে, কিন্তু ডিপ রিয়েল যে ভ্যালু সেটা কিন্তু আমরা খুঁজে পাই না। সেই হিসেবে আমরা এই প্রেমের কবিতা, রোমান্স পোয়েমস গুলোকে আমরা ক্লাসিক বলতে পারি না। কিছু কিছু হয়তো ক্লাসিক পোয়েট্রির রেফারেন্স ছিল, তবে এই প্রেমের কবিতাগুলো, এই রোমান্স পোয়েমস, এগুলো দে অনলি হ্যাড হিস্টোরিক্যাল ভ্যালু, শুধু ঐতিহাসিক দিক থেকে এর মূল্য ছিল, কিন্তু এর মধ্যে আমরা হাই ট্রুথ এবং সিরিয়াসনেস খুঁজে পাই না। এবার আসি আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কবি ইন ইংলিশ লিটারেচার, দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট পোয়েট কে ছিলেন বলতে পারবেন? জফরে চসার। নেক্সট আর্নল্ড স্পিক্স অ্যাবাউট জফরে চসার। চসারের কথা মনে অবশ্যই থাকতে হবে। নেক্সট আর্নল্ড স্পিক্স অ্যাবাউট চসার, who was much influenced by French and Italian poetry. জফরে চসার, যাকে আমরা বলি ইংরেজি সাহিত্যের জনক এবং ইংরেজি ভাষার জনক, ফাদার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দুটোরই আখ্যা দেওয়া হয় জফরে চসারকে। এই চসার প্রবলভাবে অনুপ্রাণিত ছিলেন বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান পোয়েট্রি। চসার এই ফ্রান্সের, ইটালির কবিতা এগুলো পড়ে উনি বড় হয়েছেন। উনি ফ্রেঞ্চ ইটালিয়ান পোয়েটদেরকে অনুকরণ করি উনি প্রথম প্রথম কবিতা লিখতেন। সেই জন্যই আর্নল্ড বলছেন চসার ওয়াজ মাচ ইনফ্লুয়েন্সড বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইটালিয়ান পোয়েট্রি। আর্নল্ড বলছেন চসারস পোয়েটিক ইম্পর্টেন্স, লিখে রাখেন, প্লিজ নোট ডাউন, প্লিজ নোট ডাউন, Chaucer's poetic importance is the result of real estimate and not the historic estimate. আমরা চসারকে একজন গুরুত্বপূর্ণ কবি বলছি বাই রিয়েল এস্টিমেট। রিয়েল এস্টিমেট আমরা গত লেকচারে আলোচনা করেছি। রিয়েল এস্টিমেট হচ্ছে যখন কোনো কবিকে, যখন কোনো কবিতার সৃষ্টিকে আমরা আনবায়াসড পয়েন্ট অফ ভিউ থেকে বিচার করি। চসারের যে ক্রিয়েটিভিটি, তার যে সৃজনশীলতা, সেটা সত্যি খুব অনবদ্য ছিল, খুবই গুরুত্বপূর্ণ। চসারকে আমরা গুরুত্বপূর্ণ বলছি দ্য ফার্স্ট সাকসেসফুল ইংলিশ পোয়েট চসার। চসার ইজ ভ্যালুয়েবল, চসার ইজ ভ্যালুয়েবল, চসার খুবই মূল্যবান, চসারের যে পোয়েট্রি খুবই মূল্যবান এবং এটার রিয়েল এস্টিমেট ইজ ভেরি হাই, কিন্তু ঐতিহাসিক দিক থেকে অতটা বেশি সমৃদ্ধ না। চসারের লেখায় আমরা ইতিহাসকে ওইভাবে খুঁজে পাই না, কিন্তু তার যে সৃজনশীলতা, এই সৃজনশীলতার জন্য আমরা চসারের কবিতাকে সেরা কবিতা বলে মনে রাখি। দ্য সুপেরিয়রিটি অফ চসার্স ভার্স, এই যে চসারের ভাষা, চসারের ভাষা আমরা বলছি চসার, তাকে বলা হয় অলসো আ ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংরেজি ভাষারও জনক বলা হয়, কারণ চসারের হাত ধরে ভাষা অনেক অনেক উন্নত হয়েছে, অনেক ডেভেলপ করেছে। দ্য সুপেরিয়রিটি অফ চসার্স ভার্স, এই যে চসারের ভাষার যে মানে গুরুত্ব, লাইজ বোথ ইন ইটস সাবজেক্ট ম্যাটার অ্যান্ড স্টাইল। স্টাইল বলতে আমরা একটু আগে বলেছি গত স্লাইডে ম্যানার, ম্যাটার কবিতার বিষয়বস্তু এবং স্টাইল লেখার স্টাইল, ম্যানার। ম্যানার এবং ম্যাটারের দিক থেকে চসার সফল, লিখে রাখেন, চসার ইজ সাকসেসফুল ইন দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড স্টাইল অফ পোয়েট্রি। ম্যাটার ম্যানার দুই দিক থেকে উনি সফল, কবিতার বিষয়বস্তু উন্নত ছিল, কবিতা লেখার ম্যানার, স্টাইলটাও উন্নত ছিল। চসার রাইটস অ্যাবাউট হিউম্যান লাইফ অ্যান্ড নেচার। চসারের কবিতার ম্যাটার কি ছিল, সাবজেক্ট ম্যাটার কি ছিল, বিষয়বস্তু কি ছিল? হিউম্যান লাইফ অ্যান্ড নেচার, হিউম্যান লাইফ অ্যান্ড নেচার, মানুষের জীবন, সাধারণ মানুষের জীবন নিয়ে উনি কবিতা লিখেছেন, প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন। আর্নল্ড স্পিক্স হাইলি অফ চসার্স ডিকশন, এই যে চসারের ম্যানার, স্টাইল, এটাও সাকসেসফুল এবং আর্নল্ড ব্যক্তিগতভাবে পছন্দ করতেন এই যে ম্যানার, চসারের যে ম্যানার, এই ম্যানারটাকে উনি বলছেন লিকুইড ডিকশন, টু এমফাসাইজ
the fluidity in manners of Chaucer's writing, which he considered to be an irresistible virtue. মানে সহজ কথাই বলতে গেলে চসারের সাবজেক্ট ম্যাটার উন্নত ছিল, উনি খুব সফলভাবে মানুষের জীবন এবং প্রকৃতির উপর ভিত্তি করে কবিতা লিখেছেন, এবং উনি লিকুইড ডিকশন ব্যবহার করে ইন এ ফ্লুইড ম্যানার, চমৎকার প্রাঞ্জল ভাষায়, ইন এ লুসিড ল্যাঙ্গুয়েজ, চসার রোট হিজ পোয়েট্রি। ম্যাটার এবং ম্যানারের দিক থেকে চসার সফল, কিন্তু প্লিজ নোট ইট ডাউন, আর্নল্ড বলছেন চসার ইজ নট এ ক্লাসিক। চসারের কবিতায় রিয়েল এস্টিমেট আছে, চসারের কবিতা ম্যাটার এবং ম্যানারের দিক থেকে সাকসেসফুল, চসার খুবই গুরুত্বপূর্ণ একজন কবি, সবই ঠিক আছে, কিন্তু চসার ইজ নট এ ক্লাসিক। চসার ইজ নট এ ক্লাসিক। ম্যাথু আর্নল্ড বলছেন জোফ্রে চসার একজন ক্লাসিক কবি নন, চসারের কবিতা ক্লাসিক না। কেন ক্লাসিক না? কারণ Chaucer lacks the high seriousness of the classics. চসারের কবিতায় গাম্ভীর্য নাই। চসারের কবিতা it lacks high seriousness. চসারের কবিতা সিরিয়াস না। Chaucer lacks high seriousness of the classic, thereby depriving him of high honor. এবং যেহেতু তার কবিতায় কোনো গাম্ভীর্য নাই, এটা আর্নল্ড বলছেন, এটা আর্নল্ডের নিজস্ব বিচার। আর্নল্ড তার নিজস্ব বিচারে বলছেন চসার ক্লাসিক কবি নন, চসারের কবিতা ক্লাসিক কবিতা নয়। কেন? কারণ এর মধ্যে কোনো গাম্ভীর্য নাই। চসারস পোয়েট্রি ল্যাকস হাই সিরিয়াসনেস। চসারের কবিতা সিরিয়াস না, যদিও ম্যাটার এবং ম্যানারের দিক থেকে এখানে ডিটেইল বলা আছে। এই যে এই টোটাল দুইটা পয়েন্টই কি বলা আছে, এই দুটো পয়েন্টে আমরা পাচ্ছি আর্নল্ড স্বীকার করছেন যে ইয়েকে বলা হয়, চসারকে বলা হয় দ্য ফার্স্ট সাকসেসফুল ফাদার অফ ইংলিশ লিটারেচার, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। উনার কবিতা খুবই গুরুত্বপূর্ণ, উনি ফ্রেঞ্চ এবং ইটালিয়ান পোয়েট্রি দ্বারা অনুপ্রাণিত, তার লেখা খুবই গুরুত্বপূর্ণ, তার লেখায় সাবজেক্ট ম্যাটার, হিউম্যান লাইফ অ্যান্ড নেচার ভেরি গুড, ভেরি সুপিরিয়র। তার লেখার স্টাইল, ম্যানার, লিকুইড ডিকশন, ফ্লুইডিটি, ল্যাঙ্গুয়েজ খুবই চমৎকার, সবই ঠিক আছে, ম্যাটার ম্যানার সবই ঠিক আছে, কিন্তু চসারের লেখায় সিরিয়াসনেস, গাম্ভীর্যের অভাব আছে। ইট হ্যাজ ডেফিসিয়েন্সিস ইন সিরিয়াসনেস। চসারস পোয়েট্রি ল্যাকস হাই সিরিয়াসনেস। যেহেতু তার লেখায় সিরিয়াসনেস নাই, গাম্ভীর্য নাই, এই জন্য চসারকে উনি ক্লাসিক মানতে নারাজ। চসারের কবিতা ক্লাসিক কবিতা নয়। বিভিন্ন জায়গায় আপনাদের এই প্রশ্নটা পাবেন আপনারা, যে আর্নল্ড কেন চসারকে ক্লাসিক কবি বলছেন না, কেন চসারের কবিতা আর্নল্ডের কাছে ক্লাসিক কবিতা নয়। এটা একটা প্রশ্ন হতে পারে। চসারের পার্ট গেল। নেক্সট, আর্নল্ড মেনশনস মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার। মিল্টন অ্যান্ড শেক্সপিয়ারের কথা তো উনি শুরুতেই বলছেন যে মিল্টন, শেক্সপিয়ার তারা হচ্ছেন শ্রেষ্ঠ কবি, একদম ক্লাসিক পোয়েট, টাচ স্টোন পোয়েট্রি। মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার এগুলো হচ্ছে টাচ স্টোন পোয়েট্রি, একদম হাই স্ট্যান্ডার্ড, এগুলোকে আমরা মূল ধরতে হবে। মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার দে আর ক্লাসিক্স। সহজ কথা, একদম সোজা কথা, মিল্টন অ্যান্ড শেক্সপিয়ার এগুলো হচ্ছে ক্লাসিক লিটারেচার, একদম শ্রেষ্ঠ সাহিত্য, ধ্রুপদী সাহিত্য। এরপর হি টকস অ্যাবাউট ড্রাইডেন অ্যান্ড পোপ। জন ড্রাইডেন এবং আলেকজান্ডার পোপ, এই দুইজন সম্পর্কে আর্নল্ড আলোচনা করছেন। কি আলোচনা করছেন? ড্রাইডেন সম্পর্কে, পোপ সম্পর্কে কি বললেন তিনি? According to the historic estimate, ঐতিহাসিক মূল্য যদি আমরা বিচার করি, মানে আমাদের কাছে যদি ইতিহাসের গুরুত্ব বেশি হয়, ইতিহাসটাকে আমরা যদি বেশি গুরুত্ব দেই, ড্রাইডেন এন্ড পোপ আর নো ডাউট গ্রেট পোয়েটস অফ 18th century। বিশেষ করে নিও ক্লাসিক্যাল পিরিয়ডে, মানে গোটা 18th সেঞ্চুরিতে
আমরা রেস্টোরেশন পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, দুই পিরিয়ড যদি ধরি, তাহলে জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, এই দুজন খুবই গুরুত্বপূর্ণ কবি, সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ। জন ড্রাইডেন ফ্রম রেস্টোরেশন পিরিয়ড থেকে জন ড্রাইডেন আছেন, আর নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে আছেন আলেকজান্ডার পোপ। এই দুইজন, তারা যে শ্রেষ্ঠ কবি তাদের সময়ের 18th সেঞ্চুরিতে তারা যে শ্রেষ্ঠ কবি, সেই বিষয়ে কোনো বিতর্কের অবকাশ নাই। তারা শ্রেষ্ঠ কবি, তার সময়ের সেরা কবি। বাট তারপরও, প্লিজ নোট ইট ডাউন, আর্নল্ড বলছেন, ড্রাইডেন অ্যান্ড পোপ ওয়ার বেটার প্রোজ রাইটার্স দ্যান পোয়েটস। খুবই ইম্পর্টেন্ট, লিখে রাখেন। আর্নল্ডের নিজস্ব মতামত কি? আর্নল্ড কি বলছেন? আর্নল্ড বলছেন যে ড্রাইডেন অ্যান্ড পোপ, দে ওয়ার বেটার প্রোজ রাইটার্স দ্যান পোয়েটস। তাদের কবিতার যে দক্ষতা, কবি হিসেবে তারা যতটা সফল, তার থেকে অনেক বেশি তারা সফল যখন তারা গদ্য লিখেছেন। প্রোজ রাইটার হিসেবে তারা বেশি সাকসেসফুল। দে ওয়ার বেটার প্রোজ রাইটার্স দ্যান পোয়েটস। কবি হিসেবে তারা যতটা না সার্থক, তার থেকে অনেক বেশি সফলতা তারা পেয়েছেন তাদের গদ্যে। দে ওয়ার বেটার প্রোজ রাইটার্স। রাইট ইট ডাউন প্লিজ, খুব ইম্পর্টেন্ট। ড্রাইডেন অ্যান্ড পোপ, আর্নল্ডের মতে তারা they were better prose writers than poets. কবি হিসেবে তারা যতটা না সফল, তার থেকে বেশি সফল গদ্যকার হিসেবে। The Restoration period faced the necessity of a fit prose with proper imaginative quality. ওই সময়ে একটা দাবি ছিল, একটা সময়ের দাবি ছিল যে গদ্যে যে ইমাজিনেটিভ কোয়ালিটি, ওই সময়ে গদ্য অনেক বেশি বোরিং ছিল, অনেক ডাল ছিল। গদ্যকে আকর্ষণীয় করার জন্য এই গদ্যের মধ্যেই যে কল্পনার মিশ্রণ, প্রোজ অ্যান্ড ইমাজিনেশন, এই দুটোর যে কম্বিনেশন, এটার একটা প্রয়োজনীয়তা ছিল। এই যে গদ্যের মধ্যে কল্পনার মিশ্রণ, প্রোজের মধ্যে কিভাবে ইমাজিনেটিভ কোয়ালিটি, কল্পনা শক্তিকে কিভাবে মিশিয়ে দেয়া যায়, কিভাবে গদ্যের মাধ্যমে কল্পনাকে ফুটিয়ে তোলা যায়। সহজ কথা, কিভাবে গদ্যের মাধ্যমে, প্রোজের মাধ্যমে কল্পনা, ইমাজিনেশনকে রিফ্লেক্ট করা যায়, এই দিক থেকে জন ড্রাইডেন অ্যান্ড পোপ ওয়ার সাকসেসফুল। ইমাজিনেটিভ ফ্যাকাল্টিকে রিফ্লেক্ট করা, ইমাজিনেশন, কল্পনাকে ফুটিয়ে তোলা, এই দিক থেকে ড্রাইডেন অ্যান্ড পোপ ওয়ার সাকসেসফুল। এই যুক্তিতে আর্নল্ড বলছেন, আর্নল্ড therefore concludes that they are classics not of poetry but of prose. জন ড্রাইডেন, আলেকজান্ডার পোপ, তারা ক্লাসিক, এগুলো ক্লাসিক, বাট নট অফ পোয়েট্রি বাট অফ প্রোজ। তারা ক্লাসিক কবি নন, তারা ক্লাসিক গদ্যকার। মানে তাদের পোয়েট্রি গুলো ক্লাসিক না, কিন্তু তাদের যে প্রোজ, গদ্য, সেই গদ্যগুলো ক্লাসিক। সো সহজ কথায়, Dryden and Pope's poetry is not classic, but their prose are classics. Dryden and Pope are classics not of poetry, কবিতায় না, বরং গদ্যে। কবিতার দিক থেকে তাদেরকে ক্লাসিক বলা যাবে না, গদ্যের দিক থেকে তাদেরকে আমরা ক্লাসিক বলতে পারি। এই জন ড্রাইডেনের লেখাকে, পোপকে আমরা গদ্যের দিক থেকে, প্রোজের দিক থেকে ক্লাসিক বলতে পারি। আফটার ড্রাইডেন এন্ড পোপ ড্রাইডেনের পর আর্নল্ড স্পিক্স অ্যাবাউট গ্রে, থমাস গ্রে সম্পর্কে আলোচনা করতেন। গ্রে সম্পর্কে কি বলছেন? আর্নল্ড বললেন, গ্রে ডিড নট রাইট মাচ। গ্রে তার ক্যারিয়ারে খুব বেশি কবিতা লিখেননি, গ্রে খুব বেশি লিখে যেতে পারেননি, বাট হোয়াট হি রোট হ্যাজ হাই পোয়েটিক ভ্যালু। কিন্তু গ্রে যতটুকুই লিখেছেন গ্রে,
ততটুকু বেশ মানের দিক থেকে, ভ্যালুর দিক থেকে খুব উন্নত। তার মানে গ্রেট পোয়েট্রি হ্যাজ হাই পোয়েটিক ভ্যালু, হাই পোয়েটিক ভ্যালু। আমরা কিন্তু বারবার এই কথাগুলো আসছে, এই টার্মটা মাথায় রাখবেন, হাই পোয়েটিক ভ্যালু। আর্নল্ড কিন্তু বারবার এই হাই পোয়েটিক ভ্যালু কথাটা উল্লেখ করছেন। গ্রে তার জীবনে ক্যারিয়ারে খুব অল্প লিখেছেন, কিন্তু যা লিখেছেন উন্নত মানের লেখা। আর্নল্ড therefore considers Gray to be a classic. সেই যুক্তিতে আর্নল্ড গ্রেকে ক্লাসিক পোয়েট বলছেন। গ্রের যে পোয়েট্রি সেগুলোকে উনি ক্লাসিক বলছেন। আর্নল্ড therefore considers Gray to be a classic poetry. গ্রেকে ক্লাসিক পোয়েট্রি হিসেবে আখ্যা দিচ্ছেন, মানে গ্রে যা কিছু লিখে গেছেন ক্লাসিক। তাহলে আমরা কাদেরকে কাদেরকে পাস করে আসলাম? এর আগের স্লাইডে আমরা চসার সম্পর্কে বললাম, ম্যাটার ম্যানারের দিক থেকে সুপেরিয়র, কিন্তু তার লেখায় সিরিয়াসনেস নাই, এই জন্য উনি ক্লাসিক নন। মিল্টন শেক্সপিয়ারকে তো আগেই ক্লাসিক বলেছেন। সেই বিচারে ড্রাইডেন এন্ড পোপ তারা গদ্যকার হিসেবে ক্লাসিক, কিন্তু কবি হিসেবে না। গ্রে অল্প লিখেছেন, কিন্তু যতটুকু লিখেছেন উন্নত মানের, উচ্চ মানের, সেই জন্য গ্রেকে উনি ক্লাসিক বলছেন। গ্রের লেখা কবিতাকে উনি ক্লাসিক কবিতা বলছেন। আর্নল্ড নাও স্পিক্স অ্যাবাউট রবার্ট বার্নস। রবার্ট বার্নস নামে একজন, অনেকেই হয়তো আপনারা তার নামটা জানেন না, তার নামটা আপনাদের জানা উচিত। রবার্ট বার্নস হচ্ছেন এমন একজন কবি যিনি খুবই জনপ্রিয় ছিলেন। তার সময়ে রবার্ট বার্নস ওয়াজ ভেরি ভেরি পপুলার। শেক্সপিয়ার তাকে বলা হয় দ্য মোস্ট কোটেড। শেক্সপিয়ারের কোট সবসময় ইংল্যান্ডের মানুষের মুখে মুখে। শেক্সপিয়ার যদি হন নাম্বার 1, রবার্ট বার্নস হচ্ছেন নাম্বার 2। মানে রবার্ট বার্নসের কথাও মানুষের মুখে মুখে। রবার্ট বার্নসের অনেক কবিতার ভাষা মানুষের মুখে মুখে প্রবাদ বাক্যের মতো, মানুষের মুখে মুখে। রবার্ট বার্নস ওয়াজ ভেরি পপুলার in his lifetime. Arnold Robert Burns in the late 18th century and says that this is the period from which the personal estimate begins to affect the real estimate. Arnold বলছেন রবার্ট বার্নস হচ্ছে প্রায় আর্নল্ডের সমসাময়িক। ভালো করে খেয়াল করেন, আর্নল্ড বলছেন, আর্নল্ড উনি একজন ভিক্টোরিয়ান কবি ছিলেন। ম্যাথু আর্নল্ড আমরা যার ক্রিটিক্যাল এসে পড়ছি, উনি কিন্তু একজন ভিক্টোরিয়ান কবি, ভুলে যাবেন না। হি ওয়াজ এ ভিক্টোরিয়ান পোয়েট। আর্নল্ড বলছেন যে রবার্ট বার্নস উনার যে ক্যারিয়ার, এটা হচ্ছে আর্নল্ডের ক্যারিয়ারের কাছাকাছি। তার মানে এই সময়ের কবিতাকে যদি বিচার করতে যায় তাহলে কিন্তু ব্যক্তিগত মতামত চলে আসবে, কারণ প্রায় সমসাময়িক। রবার্ট বার্নস আর্নল্ডের প্রায় কন্টেম্পোরারি। এই জন্য মানে আর্নল্ড বলছেন দেয়ার ইজ এ রিস্ক, একটা রিস্ক আছে। রবার্ট বার্নসকে যখনই আমি, এটা কিন্তু আর্নল্ড নিজে বলছেন যে when I'm about to criticize Robert Burns, then there is a risk of personal estimate. মানে এখানে আর্নল্ডের কিন্তু ব্যক্তিগত মূল্যায়ন বেশি চলে আসবে। ড্রাইডেন পর্যন্ত মোটামুটি আর্নল্ড কনফিডেন্টলি বলেছেন যে এগুলোকে আমরা এইভাবে মূল্যায়ন করতে পারি, ড্রাইডেন পর্যন্ত সমস্যা নাই। কিন্তু বার্নস ইজ টু ক্লোজ টু আর্নল্ড। এই সময় থেকে পার্সোনাল এস্টিমেট বিগিনস টু এফেক্ট দ্য রিয়েল এস্টিমেট। মানে আর্নল্ড বলছেন আমরা চসার, মিল্টন, শেক্সপিয়ার, পোপ, গ্রে, ড্রাইডেন এদেরকে রিয়েল এস্টিমেটে সক্ষম হয়েছি, কিন্তু রবার্ট বার্নসের বেলায় এই রিয়েল এস্টিমেটকে টক্কর দিচ্ছে পার্সোনাল এস্টিমেট। মানে ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। Burns, according to Arnold, is a better poet in Scottish than English. আর্নল্ড বলছেন বার্নস একজন সেরা স্কটিশ পোয়েট। স্কটল্যান্ডের কালচারে, লিটারেচারে হিসাবে বার্নস ইজ এ গ্রেট পোয়েট, আ বেটার পোয়েট ইন স্কটিশ লিটারেচার দেন ইন ইংলিশ লিটারেচার। মানে বার্নস উনি
স্পেসিফিক্যালি স্কটল্যান্ডের কবি। স্কটল্যান্ডের কবি হওয়ার কারণে উনার পুরো মনোযোগটাই ছিল দ্য কালচার অফ স্কটল্যান্ড, স্কটিশ কালচার, স্কটিশ লিটারেচার। সেই দিকে ইন স্কটিশ লিটারেচার দেন ইংলিশ লিটারেচার। এরপর চসারের সাথে বার্নসের একটা তুলনামূলক আলোচনা করছেন। আরেকটা মূল পয়েন্ট আমরা পাচ্ছি, প্লিজ নোট ইট ডাউন। লাইক চসার, চসারের মতোই আর্নল্ড ডাজ নট কনসিডার বার্নস টু বি এ ক্লাসিক। রবার্ট বার্নসকে উনি ক্লাসিক বলছেন না। চসার যেমন ক্লাসিক ছিলেন না, চসার যেমন ক্লাসিক না, বার্নসও ক্লাসিক না। He says that Burns too lacks the high seriousness. একই আপত্তি, চসারের মধ্যে যেমন সিরিয়াসনেসের অভাব ছিল, গাম্ভীর্যের অভাব ছিল, বার্নসের মধ্যেও সিরিয়াসনেস, গাম্ভীর্যের অভাব আছে। বার্নস তো সাধারণ মানুষের জন্য লিখতেন, আঞ্চলিক মানুষের জন্য, একদম সাধারণ ভাষায়। সেই হিসেবে এখানে সিরিয়াসনেসের জায়গা ছিল না। চসারের মধ্যে যেমন আর্নল্ড সিরিয়াসনেস, গাম্ভীর্য খুঁজে পাননি, বার্নসের মধ্যেও তিনি গাম্ভীর্য খুঁজে পাননি। বোথ চসার অ্যান্ড বার্নস ল্যাকস হাই সিরিয়াসনেস, এগুলো সিরিয়াস না। এবং সেই যুক্তিতে আর্নল্ড বলছেন দে আর নট ক্লাসিক, এগুলো কোনোটাই ক্লাসিক লিটারেচার না। তারপরও উনি তুলনা করছেন, দ্য কম্প্যারিজন is going on between Chaucer and Burns. He compares Burns to Chaucer. চসারের সাথে বার্নসের তুলনামূলক আলোচনা হচ্ছে। বার্নসের সাথে চসার, চসার ভার্সেস বার্নস, কে জিতবে? আর্নল্ড বলছেন বার্নস ম্যানার অফ প্রেজেন্টেশন ইজ ডিপার দ্যান দ্যাট অফ চসার। চসারের যে ম্যানার, সেই ম্যানারের চাইতে বার্নসের ম্যানার গভীর। বার্নসের যে স্টাইল, ম্যানার অফ প্রেজেন্টেশন ইজ ডিপার দ্যান দ্যাট অফ চসার। চসারের স্টাইলের চাইতে বার্নসের স্টাইলটা বেশি সফিস্টিকেটেড। এই কথাই আর্নল্ড বলতে চাচ্ছেন যে চসার স্টাইল এর থেকে বার্নসের স্টাইলটা বেশি সফিস্টিকেটেড। বার্নসের স্টাইল ইজ মোর সফিস্টিকেটেড দ্যান দ্যাট অফ চসার। অ্যাকর্ডিং টু দ্য রিয়েল এস্টিমেট, আমরা যদি প্রকৃত রিয়েল এস্টিমেট, যেটা রিয়েল এস্টিমেট মানে কি, এখানে আনবায়াসড পয়েন্ট অফ ভিউ থাকবে এবং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হবে। রিয়েল এস্টিমেটের ভিত্তিতে বার্নস ল্যাকস দ্য হাই সিরিয়াসনেস। রিয়েল এস্টিমেটের ভিত্তিতে বার্নসের মধ্যে আমরা গাম্ভীর্য, সিরিয়াসনেসের অভাব পাই অফ দ্য ক্লাসিক্স। ক্লাসিক্স মানে সেটাতে সিরিয়াসনেস থাকতে হবে। বার্নসের কবিতায় যেহেতু সিরিয়াসনেস নাই, অতএব এটা ক্লাসিক উপাধি থেকে বঞ্চিত হচ্ছে। But his poetry nevertheless has truthful substance and style. কিন্তু ওই যে হাই ট্রুথ, সত্যের গুণাবলীর দিক থেকে কিন্তু সেরা। ম্যাটার এবং ম্যানার, এই যে সাবস্টেন্স, সাবস্টেন্স মানে কি, সাবজেক্ট ম্যাটার, আর স্টাইল মানে কি, ম্যানার। ম্যাটার এবং ম্যানারের দিক থেকে ইট হ্যাজ ট্রুথ ইন ইট, সত্য আছে, কিন্তু ইট ল্যাকস সিরিয়াসনেস। রবার্ট বার্নসের কবিতায় গাম্ভীর্যের অভাব আছে, এই জন্য এটা ক্লাসিক উপাধি থেকে বঞ্চিত। তাহলে রবার্ট বার্নসের কবিতা সম্পর্কে আর্নল্ড কিন্তু পজিটিভও বলেছেন, আবার দুর্বলতাও বলেছেন। চসারের থেকে তার যে ক্রিয়েটিভিটি, সফিস্টিকেশন ইজ ডিপার, এবং এখানে আর্নল্ড ইজ অ্যাপ্রিসিয়েটিং দ্য সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ম্যানার, সাবস্টেন্স অ্যান্ড স্টাইল। সে বলছে ইট হ্যাজ ট্রুথ ইন ইট, ট্রুথফুল সাবস্টেন্স অ্যান্ড স্টাইল, কিন্তু একটা জায়গায় ল্যাকিং আছে, সেটা হচ্ছে হাই সিরিয়াসনেস। বার্নস ল্যাকস দ্য হাই সিরিয়াসনেস অফ দ্য ক্লাসিক্স। এই হচ্ছে রবার্ট বার্নস সম্পর্কে তার আলোচনা। বার্নস সম্পর্কে আলোচনাটা কিন্তু মোটামুটি ডিটেইল, তার মানে এটা একটা টপিক হতে পারে।
লিখে রাখেন, আর্নল্ড ডাজ নট কনসিডার বার্নস টু বি এ ক্লাসিক। এটার সাথে আমরা কম্বাইন করতে পারি আগের চসারকে। এই যে আর্নল্ড বলেছিলেন চসার ইজ নট এ ক্লাসিক, এটা একটা পয়েন্ট। আর এখানে বলছেন বার্নস ইজ নট এ ক্লাসিক, তার মানে চসারকে উনি ক্লাসিক বলছেন না, বার্নসকে উনি ক্লাসিক বলছেন না, কেন? এটা একটা কোয়েশ্চেনের টপিক হতে পারে। Why does Arnold not consider Chaucer and Burns to be classics? এটা একটা কোয়েশ্চেন হতে পারে যে কেন আর্নল্ড চসার এবং বার্নসকে ক্লাসিক বলতে আপত্তি করছেন। বার্নস সম্পর্কে আপনাদের কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করতে পারেন। রবার্ট বার্নস সম্পর্কে, বার্নস এবং চসার। আর্নল্ড জফরে চসার সম্পর্কে কি বলছেন, আর্নল্ড রবার্ট বার্নস সম্পর্কে কি বলছেন? স্যার বার্নসের যে স্কটিশ আর ইংলিশের যেটা ওটাই আমি বুঝতে পারলাম না। কোনটা? বেটার পোয়েট ইন স্কটিশ দেন ইংলিশ? জি স্যার, এই বিষয়টা বুঝতে পারিনি। আচ্ছা, রবার্ট বার্নস ছিলেন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে জসিমউদ্দিন যেমন ছিলেন লোককবি, পল্লী কবি, রবার্ট বার্নস হচ্ছে অনেকটা স্কটল্যান্ডের পল্লী কবি। তার ফোকাস ছিল দ্য রুরাল পিপল অফ স্কটল্যান্ড, তার ফোকাস ছিল স্কটিশ কালচার, স্কটিশ লিটারেচার। এই জন্য উনি যখন কবিতা লিখতেন তার কবিতায় স্কটিশ কালচার, স্কটিশ লিটারেচারের প্রতি আলাদা একটা টান থাকতো। রবার্ট বার্নস হি রোট স্পেসিফিক্যালি ফর স্কটল্যান্ড, স্কটিশ লিটারেচার। এই জন্য স্কটিশ পোয়েট হিসেবে উনি একজন সাকসেসফুল পোয়েট, কিন্তু ইংলিশ পোয়েট হওয়ার জন্য কিছু ইউনিভার্সাল কোয়ালিটি থাকতে হয়, সেই জায়গায় বার্নসের কিছু ঘাটতি আছে। এই জন্য রবার্ট বার্নসকে আর্নল্ড বলছেন উনি স্কটিশ কবি হিসেবে একজন গ্রেট পোয়েট, বাট নট সো গ্রেট ইন ইংলিশ লিটারেচার। বার্নসের ফোকাসই ছিল সাধারণ মানুষের জন্য কবিতা লেখা। বার্নস তার বেশিরভাগ কবিতা লিখেছেন ডায়ালেক্টে, স্কটল্যান্ডের আঞ্চলিক ভাষা, স্কটিশ ডায়ালেক্টে উনি লিখতেন। এই আঞ্চলিক ভাষায় লেখার কারণে দেখা যায় যে উনার কবিতাগুলো স্কটল্যান্ডের মানুষরা, সাধারণ মানুষরা বেশি এনজয় করত, কিন্তু অন্য এলাকা, ইংল্যান্ডের অন্য এলাকার মানুষগুলো তারা অতটা বেশি ফিল করতে পারত না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, এরপর আর্নল্ড কাদের কথা বলছেন? আপনাদের সবার প্রিয়, then Arnold moves on to speak about Byron, Shelley and Wordsworth, the romantic ওয়ার্ডসওয়ার্থের কথা বলছেন। শুধু তাই না, একই সাথে চলে আসলো তার কন্টেম্পোরারি আলফ্রেড লর্ড টেনিসন, রবার্ট ব্রাউনিং, তাদের কথাও আসছে, তাদের কথাও চলে আসছে। কিন্তু তাদেরকে আর্নল্ড কোন রকম জাজমেন্টে যেতে অস্বীকার করছেন। কেন অস্বীকার করছেন আপনারা জিজ্ঞেস করতে পারেন, যে সবার সম্পর্কে তো উনি কথা বলে ফেললেন, উনি চসারকে ক্লাসিকের তালিকা থেকে বাদ দিলেন, উনি ড্রাইডেন পোপকে প্রোজ রাইটার বললেন, ওরে মনে হয় মারবো। ক্লাসিক বলছেন না, কবি হিসেবে ক্লাসিক বলছেন না। আর্নল্ড মুভস অন টু স্পিক অ্যাবাউট বাইরন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ। বায়রন সম্পর্কে, শেলি সম্পর্কে, ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে বলছেন, বাট he does not pass any judgment on their poetry. কিন্তু আর্নল্ড কোন রকম জাজমেন্ট করতে আপত্তি জানাচ্ছেন, আর্নল্ড কোন রকম জাজমেন্ট করতে নারাজ। আর্নল্ড ডাজ নট পাস এনি জাজমেন্ট, যে বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ তাদেরকে কিন্তু উনি মূল্যায়ন করছেন না। কেন মূল্যায়ন করছেন না? মার্ক করা আছে, লিখে রাখেন। প্রশ্ন যদি হয় কেন আর্নল্ড, বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ এই রোমান্টিকদেরকে, তার কন্টেম্পোরারিদেরকে কেন উনি জাজ করছেন না, কেন মূল্যায়ন করছেন না, কেন? ওয়াই? আর্নল্ড বিলিভস দ্যাট, এটা আর্নল্ডের ব্যক্তিগত বিশ্বাস। আর্নল্ড কি বিশ্বাস করছেন? হিজ এস্টিমেট অফ দিস পোয়েটস উড বি ইনফ্লুয়েন্সড বাই হিজ পার্সোনাল প্যাশন। যখনই উনি তার
সমসাময়িক কবিদেরকে উনি জাজ করবেন, তখন এই জায়গায় তার পার্সোনাল প্যাশন, তার ব্যক্তিগত যে আবেগ, সেটা কিন্তু প্রভাব বিস্তার করবে। as they are closer to his age, যেহেতু তারা সমসাময়িক। বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন, ব্রাউনিং এরা হচ্ছে মানে প্রায় কন্টেম্পোরারি, একেবারে কাছাকাছি। এদেরকে উনি যখনই বিচার করতে যাবেন তখন কিন্তু তার পার্সোনাল এস্টিমেটটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। রিয়েল এস্টিমেটের চাইতে পার্সোনাল এস্টিমেট কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে। হিস্টোরিক এস্টিমেট তো আসবেই না, কারণ তারা একেবারে নতুন। আর্নল্ড যখন এসেটা লিখছেন তখন বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ, টেনিসন, ব্রাউনিং এরা হচ্ছে খুবই নতুন, তারা নতুন লিখছেন ওই সময়ে। এখন একটা নির্দিষ্ট সময়ে যেতে হবে, একটা নির্দিষ্ট সময় পার হলে, অন্তত 200 বছর 200 ইয়ার্স পার হতে হয়, তাহলে আমরা হিস্টোরিক ভ্যালুটা এস্টিমেট করতে পারি এবং একটা গ্যাপ পাওয়া যায় যাতে জাজ করা যায়। এখানে আর্নল্ড বলছেন দেয়ার আর নো গ্যাপস, these are very closer to his age than the classics, and also because their writings are more of a personal nature. এবং বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ এদের লেখাকে উনি কেন মূল্যায়ন করছেন, আরেকটা কারণ হচ্ছে এদের লেখা অনেকটাই ব্যক্তিগত। তাহলে কি বলতে চাচ্ছেন? মানে বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ তাদের লেখাগুলো এতই তাদের লেখালেখি, তাদের কবিতা এতটাই ব্যক্তিগত, মনে হয় যে তাদের ব্যক্তিগত ডায়েরির পাতা থেকে তা অন্যরা পড়ছে, অনেক বেশি পার্সোনাল। এটা হচ্ছে আর্নল্ডের ব্যক্তিগত মূল্যবোধ। আমরা এটাকে গুরুত্ব না দিই, আমরা গুরুত্ব দিচ্ছি যে কেন আর্নল্ড এই বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থকে মূল্যায়ন করতে আপত্তি জানাচ্ছেন, কেন? এই পর্যন্ত এটা আপনারা ফোকাস করেন। আর্নল্ড বিশ্বাস করেন যে যখনই উনি বিচার করতে যাবেন, মূল্যায়ন করতে যাবেন, যখনই উনি এস্টিমেট করতে যাবেন এই কবিদের, it will be influenced by his personal passion. এখানে পার্সোনাল এস্টিমেটটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, as they are closer to his age than the classics. টাইম গ্যাপটা প্রয়োজন। যখন আপনি কোনো কিছু মূল্যায়ন করতে যাবেন তখন আপনার সাথে যাকে মূল্যায়ন করছেন তার অন্তত মানে একটা বয়সের গ্যাপ থাকতে হয়, অন্তত 200 বছর 200 ইয়ার্স, অন্তত 200 বছর সময় লাগে মোটামুটি যদি আমরা কোনো কিছুর মূল্যায়ন করতে চাই। সমসাময়িক কারো মূল্যায়ন করা ততটা সফল হয় না, বরং একটু পুরাতন কাজগুলোকে আমরা যথার্থভাবে মূল্যায়ন করতে পারি, কারণ বহু যুগ ধরে বহু মানুষজন সেগুলো স্টাডি করবে, সেগুলোর দুর্বলতাগুলো চোখে পড়বে। যদি কোনো লুকোনো যদি কোনো ট্যালেন্ট থাকে, ইফ দেয়ার আর কোনো হিডেন পটেনশিয়াল, সেগুলো বের হতেও সময় লাগে, মানুষের বোধ রিয়েলাইজেশন আসতেও সময় লাগে। যেমন জীবনানন্দ দাশ তার সমসাময়িক সময়ে যতটা না সাকসেসফুল ছিলেন, এখন কিন্তু অনেক বেশি সাকসেসফুল, one of the most successful poets in our literature. Same goes to English poets. তারা বেশিরভাগই দেখবেন তারা তাদের জীবদ্দশায় মূল্যায়ন কিন্তু পাননি, মানে আশেপাশের কন্টেম্পোরারি রিডার্সরা তারা রিয়েলাইজই করতে পারেনি এত মূল্যবান, বরং ইট টুক at least 100 years, অন্তত মিনিমাম 100 বছর সময় দিতে হয় যদি আপনি বিচার করতে চান। এইখানে আর্নল্ড বলছেন যে বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ তারা হচ্ছে খুবই নতুন, তখন হচ্ছে তাদের লেখা ভেরি ইয়াং, অলমোস্ট কন্টেম্পোরারি টু ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ড যখন চাকরি করছেন তখনও কিন্তু বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থ এরা বই ছাপাচ্ছে, মানে তাদের লেখা খুবই নতুন। এই নতুন লেখা যদি মূল্যায়ন করতে হয়, এটা তো হিস্টোরিক্যাল এস্টিমেট তো আসবেই না, বরং এখানে রিয়েল এস্টিমেটও হবে না, পার্সোনাল ভ্যালু, পার্সোনাল কমেন্ট চলে আসবে। আর্নল্ড বলছেন আমি যদি বায়রন, শেলি, ওয়ার্ডসওয়ার্থকে মূল্যায়ন করতে যাই, ইট উইল বি ইনফ্লুয়েন্সড বাই পার্সোনাল প্যাশন, ব্যক্তিগত মূল্যায়ন বেশি প্রবল হবে, ব্যক্তিগত আবেগ বেশি কাজ করবে এখানে। তাহলে কি স্যার এটা বলা যায় যে হ্যাঁ, ওরা দুইজন মানে আর্নল্ডের সমসাময়িক কবি ছিলেন, সেটাই তো বলা যায়? হ্যাঁ সমসাময়িক ছিলেন।
এই জন্য আর্নল্ড সেই সাহসটা করছেন না জাজ করার, কারণ সমসাময়িকদের ওইভাবে জাজ করা যায় না। আপনি যদি কিন্তু কাউকে স্যার জাজ করতে এখন চান, তো এখন তো এটাও তো বলা যায় যে স্যার উনি হয়তো তাদের সর্বশেষ লেখাগুলোকে 5 থেকে 10 বছর হয়ে যাওয়ার পর উনি এটাকে মূল্যায়ন করতে পারতেন সেভাবে। না 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 না, এভাবে হয় না। আপনাদের একটা বিষয় বলি, যে সাহিত্যে আপনি যখনই কোনো কিছু মূল্যায়ন করতে যাবেন, তখন আপনাকে মিনিমাম অন্তত 20 জন প্রখ্যাত, 20 জন, 20টা সাকসেসফুল ক্রিটিক আপনাকে পড়তে হবে। অন্যরা কি বলছে বিভিন্ন যুগে, অ্যাটলিস্ট 100 ইয়ার্স, 100 বছর, 100 বছরে বিভিন্ন বিখ্যাত যারা ক্রিটিক, যারা সাকসেসফুল ক্রিটিক, তারা কিভাবে সেটাকে মূল্যায়ন করছেন তাদেরকে আপনাকে পড়ে আসতে হবে, তারা কিভাবে মূল্যায়ন করছে। তাহলে তো স্যার এখানে বলতে হয় 100 বছর পর আমি বেঁচে থাকবো কিনা সেটা তো সেটা সুনিশ্চিত নয়। সেক্ষেত্রে আহা, আমার সমসাময়িক কারোকে তো আর আমি মূল্যায়ন করতে পারবো না। আপনি কিন্তু আপনার কাজ করে হয়তো যাবেন। আমার লেখা কিছু আমার পরবর্তী লোকজন মূল্যায়ন করতে পারবে। হ্যাঁ, এভাবেই কি ছেড়ে দিব? যে আমি লিখবো স্বার্থপর হলে কিন্তু তো হবে সেটার না, এত স্বার্থপর হলে হবে না যে আমি এখনই লিখবো, আমি এখনই বিখ্যাত হয়ে যাব, আমি লিখবো, রাতারাতি বিখ্যাত হয়ে যাব, ভাইরাল হয়ে যাব। কিন্তু বিষয়টা তা না। মানুষ, মানে এটা হচ্ছে আস্তে 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 মানুষ মূল্য বুঝতে পারে। মানুষ যখন হারিয়ে ফেলে তখন সেটার মূল্যটা বেশি বুঝতে পারে। আপনাকে যখন হারিয়ে ফেলবে তখন মানুষজন আপনাকে আরো বেশি মূল্যায়ন করবে। সাপোজ আপনি মরে গেলেন, তখন আপনার ট্রাঙ্ক থেকে প্রায় মনে করেন 500টা কবিতা বের হইলো, তখন মানুষজন পড়লো পড়লো, আরে বেচারা মরে গেছে, কত ভালো কবিতা লিখে। তখন কিছুটা সিম্প্যাথি থেকে আপনার লিটারেচারে গুরুত্ব পাবে। তারপর আপনার সাহিত্যে যদি মূল্য থাকে, তখন তখন কিন্তু মানুষজন ওটা পড়তে থাকবে পড়তে থাকবে। এরকম 100 বছরে বিভিন্ন যুগে বিভিন্ন স্থান কাল নির্বিশেষে কিছু কোয়ালিটি বের হয়ে আসবে। মানুষজন বলবে না এই কবিতায় ভালো কিছু আছে। তখন 100 কিন্তু বছর স্যার পরে গিয়ে, আফটার ঠিক আছে 100 বলুন। ইয়ার্স, যিনি সমালোচক উনি এখন বলবেন আচ্ছা এই যে কবিতা, এই কবিতা নিয়ে মানুষরা কি তাদের। তাহলে তাহলে তো স্যার আমি এখানে আরেকটু কথা বলবো হ্যাঁ বলো। স্যার। এখানে যদি আমরা পল্লী কবি জসিমের কথা বলি, তিনি যে কবিতাগুলো লিখতেন তা সেগুলো তো আম, আবার আমাদের বাংলা সাহিত্যের কবিদের কথাই বলছি, সেক্ষেত্রে বলা যায় আমাদের কবি নজরুলের কবিতা, উনি তো স্যার হ্যাঁ, বেশ বছর বেঁচে থাকেননি এবং উনি মারা গেছেন তেমন বেশি বয়স হয়নি, উনি, তাই ওনার না? জন্ম প্রায় হচ্ছে 1899-এ, আর উনি 46-এ হচ্ছে হয়ে যান, প্যারালাইজড হয়ে যান। মানে জি মোটামুটি মোটামুটি উনার ক্যারিয়ার ছিল ধরেন উনার তরুণ বয়স থেকে, জি তাহলে 14 থেকে 46, উনি প্রায়, উনার ক্যারিয়ার ছিল ধরেন 30 বছর। হুম আচ্ছা, আমরা ওই আমাদের এই স্লাইডটা শেষ করে দিই। শেষের স্লাইডটা এটা আচ্ছা খুব সিম্পল, আচ্ছা শেষের স্লাইডটা এটা খুবই সিম্পল। লাস্ট আর্নল্ড কি বলছেন? আর্নল্ড স্পিক্স অ্যাবাউট, আর্নল্ড কি বলছেন? দ্য সেলফ প্রিজার্ভেশন অফ দ্য ক্লাসিক্স। ক্লাসিক যেটা সত্যিকারের ক্লাসিক লিটারেচার যদি হয়, তাহলে সে নিজেই নিজেকে রক্ষা করবে। প্রকৃত ক্লাসিক কখনোই হারিয়ে যায় না। ক্লাসিক লিটারেচার নেভার লুজেস। কখনোই কখনোই ক্লাসিক লিটারেচার হারিয়ে যায় না। ইট ক্যান নেভার বি লস্ট। এনি অ্যামাউন্ট অফ গুড লিটারেচার, সাধারণ সাহিত্য যতই ভালো হোক না কেন, সাধারণ সাহিত্য কখনোই ক্লাসিক লিটারেচারকে ছাপিয়ে সারপাস করে সুপ্রিমেসি অর্জন করতে পারবে না। ক্লাসিক সবসময় সেরা। ক্লাসিককে আপনি কখনোই থামিয়ে রাখতে পারবেন না, চাপিয়ে রাখতে পারবেন না। as they have already stood the test of time, এগুলো স্থান কালের বিচারে উত্তীর্ণ। সময় বারবার একে টেস্ট করেছে, পরীক্ষা করেছে। হাজার হাজার বছর আগে মানুষের হৃদয়ে দাগ কেটে গেছে। হাজার হাজার বছর পরেও সেটা মানুষকে সমান আবেদন জানাবে।
সময়ের বিচারে টিকে থাকবে। হাজার হাজার বছর আগেও মানুষ আনন্দ পেত, আনন্দের সাথে শুনতো, এখনো মানুষ আনন্দের সাথে শোনে। হাজার হাজার বছর পরেও পাঠকরা তার আনন্দ নিয়ে শুনবে। and people will continue to enjoy them. মানুষ উপভোগ করবে, এনজয় করবে for the ages to come. সেঞ্চুরির পর সেঞ্চুরি, শতাব্দীর পর শতাব্দী মানুষ এই ক্লাসিক এনজয় করবে। আর্নল্ড কি বলছেন? দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য সেলফ প্রিজার্ভিং নেচার অফ হিউম্যানিটি। এটা হচ্ছে মানবতার একটা বৈশিষ্ট্য, মানবতার একটা বৈশিষ্ট্য। মানবতা কি চায়? সেলফ প্রিজার্ভেশন। হিউম্যান নেচার উইল রিমেইন দ্য সেম থ্রু আউট দ্য এজেস। আমাদের যে মানবীয় বৈশিষ্ট্য, হিউম্যান নেচার, আমাদের যে বৈশিষ্ট্য, মানবীয় বৈশিষ্ট্য, এটা কিন্তু সবসময় একই রকম থাকবে। হিউম্যান নেচার উইল রিমেইন দ্য সেম। আপনারা যারা ক্লাসিক্স ইন ট্রান্সলেশন পড়েছেন তাদের মনে থাকার কথা, বারবার আপনাদেরকে বলা হয়েছে যে বেসিক হিউম্যান ইমোশন, হিউম্যান রিলেশনশিপ, পিকচার অফ হিউম্যান লাইফ, এই যে মানুষের বৈশিষ্ট্য, হিউম্যান নেচার, এগুলো কিন্তু ক্লাসিক্সে ফুটে ওঠে। হিউম্যান নেচার উইল রিমেইন দ্য সেম থ্রু আউট দ্য এজেস। যুগে যুগে মানুষের কিছু বৈশিষ্ট্য থাকবে, সেগুলো একই রকম থাকবে। ক্লাসিক্স will portray the truth and high seriousness. ক্লাসিক্সের মাধ্যমে মানুষের বৈশিষ্ট্যগুলো ফুটে উঠবে। and those parts of classics dealing with the subject will remain relevant at all times. এবং ক্লাসিকে যখনই মানুষের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা থাকবে, ক্লাসিক্সের একটা বড় অংশ জুড়ে থাকে হচ্ছে মানুষ নিয়ে বর্ণনা, মানুষের বৈশিষ্ট্য, মানুষ কেমন, মানুষের আবেগ অনুভূতি, মানুষের বৈশিষ্ট্য, মানুষের সম্পর্ক, মানুষের জীবনের ছবি, এই বিষয়গুলোই কিন্তু ক্লাসিক লিটারেচারের মূল উপজীব্য, মূল সাবজেক্ট ম্যাটার, মূল বিষয়বস্তু। ক্লাসিক্স যখনই মানুষের বৈশিষ্ট্য নিয়ে কথা বলবে, মানুষের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে ইউনিভার্সাল, সার্বজনীন। হাজার বছর আগেও মানুষ এমনই ছিল, এখনো মানুষ এমন আছে, হাজার বছর পরেও মানুষ এমনই থাকবে। মানুষের কিছু বেসিক ফিচার্স থাকে, ক্যারেক্টারিস্টিক্স থাকে, মানুষের কিছু হিউম্যান নেচার, প্রকৃতি থাকে, এই প্রকৃতিগুলো সবসময় এক। এবং ক্লাসিক্সে দেখবেন এই বিষয়গুলোতে ফোকাস করা হচ্ছে। হিউম্যান নেচার, মানুষের বৈশিষ্ট্য যেমন কখনো বদলাবে না, মানুষের প্রবৃত্তি প্রকৃতি যেন কখনো বদলাবে না। ক্লাসিক্সের মূল উপজীব্য মানব চরিত্র, মানব বৈশিষ্ট্য, সেটাও কখনো, এর আবেদন কখনো ফুরাবে না। thus preserving themselves from being lost in time. এই জন্য ক্লাসিক্স কখনোই সময়ের গর্ভে হারিয়ে যাবে না। ক্লাসিক্স সব সময়ই একটা শ্রেষ্ঠ জায়গা দখল করে রাখবে। ক্লাসিক্স will preserve itself. Classics will preserve themselves from being lost in time. কখনোই হারিয়ে যাবে না। মানুষের মধ্যে সবসময় ক্লাসিকের প্রতি আকর্ষণ থেকেই যাবে, মানুষ সবসময় আনন্দ পাবে, কারণ মানুষ সবসময় ক্লাসিক্সের মধ্যে নিজেকে খুঁজে পাবে, তার নিজেকে, নিজের বৈশিষ্ট্যকে, তার নিজেকে, নিজের প্রতিফলনকে সে খুঁজে পাবে, তার জীবনের প্রতিফলন, তার আবেগ অনুভূতি, তার মানবীয় সম্পর্ক, তার নিজস্ব চরিত্র, এর প্রতিফলন সে খুঁজে পাবে ক্লাসিক লিটারেচারের মধ্যে। এই জন্য ক্লাসিক্স কখনো হারাবে না। যতদিন মানুষ টিকে আছে, যতদিন পৃথিবীতে মানুষ টিকে আছে, ততদিন পর্যন্ত ক্লাসিক লিটারেচার টিকে থাকবে, কখনোই হারিয়ে যাবে না। দিস ইজ দ্য সেলফ প্রিজার্ভেশন অফ দ্য ক্লাসিক্স। হিউম্যানিটি, মানবতা যেমন নিজেকে নিজে সবসময় রক্ষা করতে চায়, সেলফ প্রিজার্ভ করতে চায়, যতদিন মানুষ টিকে আছে ততদিন ক্লাসিক লিটারেচার টিকে থাকবে, ততদিন পোয়েট্রি টিকে থাকবে। এই জন্য একদম শুরুতে আর্নল্ড বলেছিলেন, দ্য ফিউচার অফ পোয়েট্রি ইজ হাই। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। লেটেস্ট রিভিউ, আমরা রিভিউ করি এখন। আমরা প্রথমেই শুরু করলাম টাচস্টোন মেথড দিয়ে, কোষ্ঠীপাথর পদ্ধতি। কোষ্ঠীপাথর পদ্ধতিতে আমরা 4 জন মহারথীর নাম জানলাম প্রথমেই, হোমার, দান্তে, শেক্সপিয়ার, মিল্টন। এদেরকে আমরা স্ট্যান্ডার্ড ধরছি, এগুলোই হচ্ছে টাচস্টোন পোয়েট্রি। এগুলোকে স্ট্যান্ডার্ড রেখে আমরা অন্য সব কবিতাকে জাজ করব।
অ্যাপ্লিকেশনটা আর্নল্ড নিজেই দেখিয়েছেন। প্রথম থেকেই উনি অ্যারিস্টটলের এই যে হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস এটাকে উনি আলোচনা করলেন, এটাকে উনি একটা মূলনীতি ধরলেন। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস রিগার্ডলেস অফ সাবজেক্ট ম্যাটার অ্যান্ড ম্যানার। হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস যদি থাকে এটা কিন্তু ম্যাটার ম্যানারকে পুষিয়ে নেয়, মেকআপ করে নেয়। এরপর অ্যাপ্লাই করতে হবে, টাচস্টোন মেথডটাকে অ্যাপ্লাই করতে হবে টু অ্যানালাইজ অ্যান্ড রাইট পোয়েট্রি। এরপর ইংরেজি কবিতায় নর্দার্ন ফ্রেঞ্চ পোয়েট্রির যে ইনফ্লুয়েন্স সেটা আমরা বললাম, রোমান্স পোয়েট্রি, এগুলোতে হাই ট্রুথ সিরিয়াসনেস এর অভাব ছিল, এই জন্য এগুলোকে ক্লাসিক বলছেন না। চসার উনি এই ফ্রেঞ্চ এন্ড ইটালিয়ান লিটারেচার দ্বারা প্রভাবিত, উনার লেখায় সাবজেক্ট ম্যাটার ম্যানার সুপিরিয়র থাকলেও উনার লেখায় সিরিয়াসনেস এর অভাব থাকার কারণে চসারকে উনি ক্লাসিক বলতে আপত্তি জানাচ্ছেন। এরপর মিল্টন শেক্সপিয়ারের বিচারে ড্রাইডেন এন্ড পোপকে উনি জাজ করছেন। ড্রাইডেন এন্ড পোপ তারা কবি হিসেবে যতটা না সফল, গদ্যকার হিসেবে তার থেকে বেশি সফল। সুতরাং দে আর ক্লাসিক্স অফ প্রোজ বাট নট পোয়েট্রি। ড্রাইডেন এন্ড পোপ সম্পর্কে উনি কি বলছেন? তারা হচ্ছে গদ্যের ক্লাসিক্স কিন্তু কবিতার না। এরপর গ্রে বেঁচে ছিলেন অল্প কিছুদিন, কিন্তু যা লিখে গেছেন সেরা, সাবজেক্ট ম্যাটার এবং হাই পোয়েটিক ভ্যালু সব দিক থেকে সেরা। এদের মধ্যে আমরা সিরিয়াসনেস পাই, হাই ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস, অতএব গ্রে ক্লাসিক। এরপর রবার্ট বার্নস সম্পর্কে উনি চসারের মতোই বলেছেন যে চসারের মতোই উনি সাবজেক্ট ম্যাটার ম্যানারের দিক থেকে সেরা, বরং কোনো কোনো দিক থেকে চসারের থেকে রবার্ট বার্নস ফার মোর সফিস্টিকেটেড। কিন্তু এদের দুজনের মধ্যেই, চসারের মধ্যে যেমন হাই সিরিয়াসনেস এর অভাব ছিল, একইভাবে এই স্কটিশ পোয়েট রবার্ট বার্নসের মধ্যেও হাই সিরিয়াসনেস এর অভাব পরিলক্ষিত হয়। এই জন্য চসারকে যেমন উনি বলেছিলেন উনি ক্লাসিক হতে পারেননি, বার্নসও ক্লাসিক না। বায়রন শেলি ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে উনি বলেছেন যে তারা খুবই নতুন, এদেরকে জাজমেন্ট করতে গেলে পার্সোনাল এস্টিমেট চলে আসে, এই জন্য উনি চাচ্ছেন না করতে। শেষে গিয়ে একটা পার্সোনাল এস্টিমেট ঠিকই দিচ্ছেন যে বায়রন শেলি ওয়ার্ডসওয়ার্থ তাদের লেখা অনেকটাই ব্যক্তিগত, পার্সোনাল নেচার, দিস আর অফ পার্সোনাল নেচার। এরপরে উনি শেষ করছেন হচ্ছে ক্লাসিক লিটারেচার সবসময় টিকে থাকবে, যতদিন মানুষ আছে, যতদিন মানুষ আছে ততদিন মানুষ তার নিজের চরিত্রকে, নিজেকে ক্লাসিকের মধ্যে খুঁজে পাবে। যতদিন মানুষ নিজেকে ক্লাসিকের মধ্যে খুঁজে পাবে ততদিন পর্যন্ত ক্লাসিকের আবেদন, চাহিদা, অ্যাট্রাকশন কখনো কমবে না। কবিতার ভবিষ্যৎ সব সময় উজ্জ্বল, সর্বযুগে সর্বকালে অনাগত ভবিষ্যতে মানুষ সবসময় কবিতায় তার আশ্রয় খুঁজে পাবে। কবিতা সবসময় মানুষকে আনন্দ দিয়ে যাবে। দিস ইজ অল, আমরা মোটামুটি শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে একটু অ্যাপ্লিকেশনের দিকে যাব। নেক্সট ক্লাস যেটা, ওটাতে আমরা অ্যাপ্লিকেশনের দিকে যাব। আজকে আমরা এই পর্যন্তই থাকি। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমি আরো কিছুক্ষণ আছি, আপনি জিজ্ঞেস করতে পারেন, তারপর আজকে ইনশাল্লাহ ক্লাস শেষ করে দেব। স্যার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কবি নজরুলের মৃত্যু তো স্যার এখনো 60 বছর পার হলো না, কিন্তু তার কবিতা নিয়ে তো এখন অনেক সমালোচনা এবং অনেক কথাই বলা হচ্ছে। হ্যাঁ, তার ওনার যে সর্বশেষ লেখা এটা 1946, 1946 বলতে পারি। মানে উনি বেঁচে ছিলেন তারপরে 30 বছর, কিন্তু উনি তো প্যারালাইজ ছিলেন। মানে উনার 44-46 এর ওই সময়কার যে লেখাগুলো, এই লেখাগুলো এখন ধীরে ধীরে বিভিন্ন ক্রিটিকরা তারা তাদের মতো করে ব্যাখ্যা করছেন। হুম। আমরা তার কবিতাগুলো, নজরুলের কবিতা এখনো কিন্তু মানে আমরা স্টাডি করছি, রবীন্দ্রনাথের কবিতা আমরা এখনো স্টাডি করছি। জি। এগুলো কিন্তু আমরা আমরা উই আর ট্রাইং টু অ্যাপ্রিসিয়েট অ্যান্ড ক্রিটিসাইজ। জাজমেন্টটা চলছে এখনো, কিন্তু আমাদের জাজমেন্ট পুরোপুরি হবে না, কারণ এই যে যথেষ্ট সময় পার হয়নি। রবীন্দ্রনাথ মারা গেছেন হচ্ছে 1861-এ। রবীন্দ্রনাথের মোটামুটি কিন্তু আমরা সময় পেয়েছি। 1861-তে তার লাস্ট কবিতা, তাহলে 1961-তে 100 বছর পূর্ণ হয়েছে। তার মানে রবীন্দ্রনাথ কিন্তু আমরা মোটামুটি অনেক পড়াশোনা হয়েছে, আমরা রবীন্দ্রনাথকে কিন্তু আমরা ওই ক্রিটিসিজমে আনতে পারবো। আর্নল্ডের ভাষ্য মতে
আর্নল্ডের মতামত অনুযায়ী। কিন্তু আর্নল্ডের মতামতই তো শেষ কথা না। আমরা আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি পড়ছি মানে তার মতোই সবকিছু ভাবতে হবে, এটা ভাবলে তো ভুল। আমরা হচ্ছে এটা পড়ছি, এটাকে আমরা কোয়েশ্চেনও করব, ক্রিটিসাইজও করব। জীবনানন্দ আচ্ছা। দাশ তার কবিতা, শেষ কবিতা দেখা যাবে যে 40-50-এর দশকেও আছে, সেক্ষেত্রে প্রায় 70 বছর পার হয়ে গেছে, সেই হিসাবে এখনো তার ক্রিটিসিজম চলছে। হ্যাঁ, এখন আর্নল্ড উনি তার মতবাদ দিয়েছেন, আর এটা আর্নল্ডের মতামত। এখন আমরা ওইটাকেও সাথে রাখবো, প্লাস আমরা ক্রিটিসাইজ করার চেষ্টা করব। নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু কবিতা আমরা তার এই কথা অনুযায়ী আমরা আর কি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব। এগুলোই আমরা, উনি অ্যারিস্টটলের কোন কথাটা নিলেন, তারপর চসারের কথা, চসারের বিষয়ে আমরা আরো একটু রিভিউ করব। একই সাথে চসারের পরে আমরা কার কথা বললাম, এই পোপ ড্রাইডেনের কথা বললাম, কেন শেক্সপিয়ার মিল্টনকে উনি ক্লাসিক বলছেন। এরপর থমাস গ্রে আছেন, গ্রের কথা আমরা আলোচনা করব। তারপর রবার্ট বার্নসের সাথে চসারের যে তুলনামূলক আলোচনা সেটাও থাকবে, আবার আমরা একটু রিভাইজ করব। আর সর্বশেষে আমরা কেন কন্টেম্পোরারি, সমসাময়িক, যারা মোটামুটি কাছাকাছি, এদেরকে কেন যথাযথভাবে জাজমেন্ট করা মানে হবে না। রিয়েল রিয়েল এস্টিমেট কেন করা কঠিন। মানে যখনই আমরা জাজ করতে যাব তখনই কি হবে, ব্যক্তিগত কমেন্ট চলে আসবে, বায়াসনেস চলে আসবে, ব্যক্তিগত পছন্দ অপছন্দ কমেন্ট এগুলো চলে আসবে। মানে আমরা যতই চেষ্টা করি যে থাকবো হচ্ছে নিউট্রাল, কিন্তু দেখবেন ব্যক্তিগত পার্সোনাল লাইক ডিসলাইক, পার্সোনাল হ্যাবিটস, পার্সোনাল টেস্ট এগুলো চলে আসবে। সেই জন্য সমসাময়িক কবিদেরকে রিয়েল এস্টিমেট করা খুবই কঠিন, প্রায় অসম্ভব। রিয়েল এস্টিমেট করতে গেলে এখানে কিন্তু সবই আনতে হবে, হিস্টোরিক ভ্যালু আনতে হবে, ঠিক আছে, আনবায়াসড থাকতে হবে, এবং কবির যে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি, সেটাকে কিন্তু স্টাডি করতে হবে, যে কবি কতখানি ক্রিয়েটিভ, কবি কি তার আগের কবিদেরকে ফলো করেছেন নাকি নতুন কিছু দিয়েছেন, আগের ছন্দেই লিখেছেন, আগের মতোই লিখেছেন, আগের সাবজেক্ট ম্যাটারে লিখেছেন, আগের ম্যানারেই লিখেছেন, ম্যানার কেমন, হোয়াট অ্যাবাউট দ্য ম্যাটার, উনি কি বিষয়ে লিখেছেন, সাবজেক্ট ম্যাটার কি, হোয়াট অ্যাবাউট দ্য স্টাইল, ম্যানার কি, কবিতায় কি হাই সিরিয়াসনেস আছে কিনা, ট্রুথ আছে কিনা, এইসবের উপর ভিত্তি করে বিচার করছে, রিয়েল এস্টিমেটটা আসছে। কিন্তু আমরা যখনই বলতে যাব যে পার্সোনাল, ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউ, পার্সোনাল দৃষ্টিভঙ্গি থেকে যখনই জাজ করে ফেলবো, তখন কিন্তু এটা কিন্তু সত্যিকারের মূল্যায়ন হবে না। যেগুলো কন্টেম্পোরারি, ওখানে কিন্তু হিস্টোরিক্যাল কনটেক্সট অতটা স্ট্রং থাকে না, খুবই নতুন, হিস্ট্রি ওইভাবে আসেনি। ঐতিহাসিক মূল্যটা জানতে হলে মিনিমাম মিনিমাম 100 ইয়ার্স সময় দিতে হয়। সবচেয়ে ভালো হয় 200 বছর যদি পার করা যায়। 200 বছর, 200 ইয়ার্স, এটা যদি স্থান ও কালের বিচারে টিকে থাকতে পারে, তখন কিন্তু আমরা ওটা কিন্তু সেরা যোগ্যতার দাবিদার হয়। তার আগে তাকে টিকে থাকতে হবে, কবিতাকে স্থান ও কালের বিচারে টিকে থাকতে হবে, এটা হচ্ছে কথা। এগুলোই আবার রিভাইজ করব, আগে আবার রিভিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি এটা কমপ্লিট করে ফেলবো। আজকে এই পর্যন্তই থাকুক, ভালো থাকেন সবাই। আসসালামু ওকে আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।